আকাশে ছড়িয়ে পড়ছে রক্তমাখা লাল আভা। সেই লালাভ কিরণে দপদপ করছে নূরদের কল্পর। সেখানে থুবড়ে বসে আছে নূর, দুহাতে শক্ত করে চেপে ধরে আছে নিজের মাথা। শরীর কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে, মুখ ভরে বমি করছে গড়গড় করে। গিফট বাক্সে রাখা সদ্য তুলে আনা রক্তমাখা তাজা দেখে পেট মোচড় উগড়ে এলো তার। বুকের ভেতরটা মোচড় দিয়ে গলা পর্যন্ত উঠে এলো তীব্র বমিভাব। নিজের মুখটা চেপে ধরে কোনো রকমে ছুটে এলো কলপারে। তারপর থেকে মিনিট পাঁচেকেরও বমি থামছে না, শ্বাস নিতে পারছে না ঠিক মতো। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মনে হচ্ছে ভেতরের সমস্ত ঘৃণা, আতঙ্ক আর বিভীষিকা একসাথে বেরিয়ে আসছে শরীর থেকে। ঘরের দুয়ারে বসে মেয়ের এই রঙ্গলীলা জহুরি দৃষ্টিতে দেখছিল জামিলা বেগম। চোখে তার সন্দেহের তীক্ষ্ণ রেখা, মুখভঙ্গি বেশ কঠিন। অসময়ে মেয়ের এমন বমি দেখে খানিক বিব্রত করেন তিনি। মনে মনে ধুকপুক করছে অন্য চিন্তা। কলঙ্ক তার কিছু বাকি নেই, যেটুকু আছে সেটুকুই এই মেয়ে আবার পূরণ করে ফেলেনি তো। এই ভয়ে তটস্থ থেকে মস্তিষ্ক ও বুকের ভেতরে জমে উঠল রাগ আর সন্দেহের তীব্রটির। বাজ পাখির মতো তেড়ে এসে গলা খাকিয়ে বলল, কিরে, বমি করতেছিস কেন তুই? মায়ের গলা শব্দ পেতে ভয়ে কেঁপে উঠল নূর। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কিঞ্চিত হাত পা কাঁপতে কাঁপতে বালতি থেকে পানি তুলে মুখে ছিটা দিল তড়িঘড়ি। তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো জামিলার দিকে। চোখ দুটো ভেজা, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে অযথা। তোতলাতে তোতলাতে বলল, কিছু কিছু না আম্মা, মাথাটা ঘুরতেছিল হঠাৎ। জামিলের সন্দেহ আর একটু গাঢ় হলো। বিষ মিশ্রিত কণ্ঠে বলল, মাথা ঘুরেছিল আবার বমি করতেছিস? লক্ষণ তো ভালো লাগতেছে না। পরক্ষণে তেড়ে এসে নূরের মা চুল মুঠো চেপে ধরে বহিঃপ্রকাশ ঘটল তার নোংরা ভাবনার। জ্বলন্ত চোখ আর মুখে বিকৃত ক্রোধ নিয়ে হেসে হেসে বলল, এই মাইয়া, সত্যি করে বল, কোন অঘটন ঘটাসনি তো? বয়স কম হলেও বোকা নয় নূর, দুনিয়ার সকল ভালো মন্দ বুঝেতে। তাই মায়ের কথা মাঝে ফুটে উঠে বিশ্রী ইঙ্গিত স্পষ্ট বুঝতে পারছে সে। বুঝতে পেরে অক্ষিপুট ঘোলা হয়েছে জলে। ঘৃণায় বিতৃষ্ণায় তেতো হচ্ছে কণ্ঠস্বর। এসব তুই কি কইতেছিস আম্মা? আমি এত নোংরা নই। মেয়ের অসহায় চোখের পানির দিকে ফিরেও তাকালো না জামিলা, বরং আর একটু রাগী স্বরে বলল, নোংরামি না করলে বমি করতেছিস কেন? সত্যি করে বল আম্মা। নূর সহ্য করতে না পেরে দুটো চোখ শক্ত করে খিঁচে ধরে কিছু বলতে যাবে, তার আগে কণ্ঠে উদ্বেগ নিয়ে জমিলা ফের বলে উঠল, দাঁড়া দাঁড়া, ইদানিং সকাল নাই, দুপুর নাই, রাত নাই, তুই মুসার ঘরে যাস কেন? যাস সত্যি করে বল। ওই মুসার লগে আবার কোনো আপনার মাইয়া পিচ্চি মামি এই মুসা মহতাবের বিছানায় গেলে পিষে যেত এতক্ষণে। মুসার রাশভারী কণ্ঠে ললার টান টান হলো জামিলার। চোখ ছোট ছোট করে মুসার দিকে তাকাতে মুসার দাম্ভিক কদম ফেলে এগিয়ে এসে দাঁড়ালো জামিলার মুখোমুখি। গমগমে কণ্ঠে বলল, আমি মুসা মাহতাব, একদম সলিড পুরুষ। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে বদ নজর দেয়নি, অথচ আমি শয়তান। উচ্চতায় বেশ লম্বা মুসা। জামিলা বেগমের মাথা তার বুক থেকে আরেকটু নিচে, তাই সরাসরি মুসার মুখের দিকে তাকানোর জন্য ঘাড় উপরে তুলতে হলো জামিলার। তীক্ষ্ণ স্বরে আরো হলো, তুমি কি কইতে চাচ্ছ? মুসার কণ্ঠে নমনীয় নেই। সে খসখসে গলে স্পষ্ট জবাব দিল, আপনার বাসায় কইলে কইতে চাইছি নূর পবিত্র, যেমন পবিত্র একটা সত্যফোটা পুষ্প। যত্ন করুন, মর্ম বুঝুন, এমন রত্ন অযত্নে অমনুষ হয়ে যায় আমার মতো। শেষের কথাটা বলতে গিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস নাকের ডগায় এসে আটকে গেল মুসার। দৃষ্টি ঘুরিয়ে এক নজর তাকালো নূরের দিকে। মুসার উপস্থিতি ততক্ষণে নূরের মুখের উপর বড়সড় নিকাব ঝুলিয়েছে নূর। তবে মেয়েটার টলমলে চোখ দুটো সে খুব আহত ভালোই টের পেল মুসা। হয়েছে, জ্ঞান দিতে হবে না, মাইয়ারে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাবো। মুই কারো মুখের কথা বিশ্বাস করি না। মায়ের মুখে পুনরায় এই একই জঘন্য কথা শুনে ব্যথায় কুকিয়ে এলো নূরের গলা। চাপা স্বরে আকুতি করে বলল, আম্মা, তুমি এসব নোংরা কথা আর বইল না। চুপ কর পুরি, কোনো কথা কবি না। জামিলা বেগমের ধমক শুনে নূরের দিকে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো মুসা। নির্লিপ্ত নিজের শক্ত হাতের মুঠোয় নূরের তুলতুলে হাতের কবজি চেপে ধরে বলল, চল। নূর চমকালো। পুরুষ মানুষের স্পর্শে ভীষণ আতঙ্ক তার।
বরাবর এই স্পর্শকে এড়িয়ে চলে সে। শেষ কবে নিজের বাবাকে তার মাথায় হাত রাখতে দিয়েছে ভুলে গেছে, অথচ এই মুসা বলা নেই ক নেই হুঠাৎ স্পর্শ করে। তাকে অযাচিত দেখাচ্ছে অধিকারবোধ, কিন্তু এই অধিকারবোধ তো নূর তাকে দেয়নি। তাও এই লোক কেন এত বেশি স্পর্ধাটা দেখাচ্ছে আজকাল? কেন এই এক পুরুষের স্পর্শ এখন তাকে আতঙ্ক দেয় না? কেন বুকের ভিতরে ভিড় করলে এক আকাশ পরিমাণ অস্বস্তি? কথাগুলো আনমনে ভেবে একটা তিক্ত ঢোক গেল নূর। বার কয়েক মোছড়ামুছড়ি করল হাত ছাড়ানোর জন্য, কিন্তু সফল হলো না। না পেরে চুপচাপ কলের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইল একখানা শুকনো ঢোক গিলে। এদিকে মুসা এমন সাহস দেখে কটকট করে তাকালো জামিলা। নূরের হাত ধরে থাকা মুসার শক্তপোক্ত মুঠোর দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, চল মানে? নূরকে কোথায় নিয়ে যাবে তুমি? হাসপাতালে। মুসার সাপ সাপ উত্তরে ভরকালো জামিলা উত্তেজিত কণ্ঠে বলল, তোমারে নিয়ে যাইতে কইনিং। আমি আমার মাইয়ারে আমি নিয়ে যাইতে পারমু। মুসা ভাবান্তর হল না কোনরূপ। সে একরোখা গলা বলল, বাচ্চার বাপ যতক্ষণ পর্যন্ত আমাকে ভাবতেছেন ততক্ষণ পর্যন্ত ওর অধিকার সম্পূর্ণ আমার। চাঁদপুরের সদর হাসপাতালে জরুরি বিভাগে বাইরের বেঞ্চে থম মেরে বসে আছে নূর। হাসপাতালের ব্যস্ততা আর মানুষের ছোটাছুটির মাঝে তার নৈশব্দতা তৈরি করছে বৈপরত্য। ছটপটানো চোখ দুটো অবচেতনভাবে ছুটে গেছে রাস্তার ওপারে। ওপাশের একটা টঙের দোকানের সামনে দাঁড়িয়েছে মুছা, অগোছালো ছন্নছাড়া এক পুরুষ। আঙুলের ফাঁকে ধরা সিগারেটেতেও ধোঁয়া উঠছে অনবরত। সেই ধোঁয়া গিলে ফেলছে তার সমস্ত দুঃখ, ক্লান্তি আর অগোছালো ভাবনা। প্রতিটি লাইন হয়তো একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে বুকের ভেতরে জমে থাকা ভারটা। অথচ চোখ দুটো কেমন আহত, ক্ষতবিক্ষত। মনে হচ্ছে ওই লাল কোঠরে লুকিয়ে আছে রক্তসম্ভার বা কোনো ছিন্ন বিচ্ছিন্ন অতীত। নূর অপলক তাকিয়ে রইল সেদিকে। সিগারেটের ধোঁয়ার মতোই মুসার ব্যক্তিত্ব, অস্পষ্ট, ভাসমান, অথচ গভীর কোনো কষ্টে আচ্ছন্ন। সময় গড়িয়ে রাত 7টায় ঘর ছুঁয়েছে ঘড়ির কাঁটা। এশার আজান পড়ছে কোন চারিদিকে। কাছের বড় মসজিদ থেকে ধেয়ে আসা আজানের সুমিষ্ট সুরে ধ্যান ভাঙল নূরের। নড়েচড়ে উঠে দাঁড়াতে বুঝতে পারল রাত বেড়েছে। যদিও হাসপাতালের আঙ্গিনা থেকে শুরু করে রাস্তাঘাট ফকফকা আলোয় সে কথা বুঝিয়ে দিচ্ছে একটু, তবু এই মুহূর্তে বাড়ি ফেরার প্রয়োজনীয়তা অনুভব করল নূর। হনহনিয়ে ছুটে গেল মুছার কাছে। কালো বোরখা পরা নূর হাঁটু অব্দি একটা লম্বা চার শার্টের নিকাবে ঢাকা তার শরীরের ভাঁজ। সে রাস্তা পার হয়ে সোজা হেঁটে আসলো মুসার পাশে। এসে মাথা নত করে দাঁড়ালো নির্লিপ্ত। মুসা সিগারেট টানতে টানতে তাকালো তার পানে। অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, কে? নূর মাথা নুইয়ে রেখে বলল, বাড়ি চলেন। তোর মা কই? বাড়ি চলে গেছে। তোকে রেখে? রিপোর্ট নেগেটিভ এসেছে, হয়তো লজ্জা পেয়ে। নূর লঘু স্বরে কথাটা বলে গিয়ে থেমে গেল ইতস্তত বোধ করে। মুসা তাচ্ছিল্য ভাঙিয়ে বাঁকিয়ে দিল নিম্নস্বর, ধিক্কার জানিয়ে মা হয়ে মেয়ের বিষয়ে এসব ভাবাটাও লজ্জার। নূর একটা চাপা শ্বাস ফেলল, উত্তরে বলল, যায় আসে না, এসব ভাবার কারণ আছে যথেষ্ট। আমি মেয়েটাই এমন। কেন? কলঙ্কিত। শব্দটা তড়িৎ বেগে পৌঁছালো মুসার মস্তিষ্কে। শুধু মস্তিষ্ক নয়, হয়তো ওর ছোট্ট শরীরটা ছুটে গিয়ে ভিতরের গভীরতম হাড়কে ছুঁয়ে দিল, তার কাঁপিয়ে দিল নিঃশব্দে এক যন্ত্রণা। তার তামাটে ঠোঁটের ভাঁজে চেপে ফেলে রাখা সিগারেটটা খসে যেতে চাইল আচমকা। কোনোরকম সামলে নিয়ে তাকালো নূরের চোখের দিকে। নূরের চোখ ভেজা, অসীম নীরবতা মোড়ানো। সেই দৃষ্টিভার সহ্য করতে না পেরে এক মুহূর্তে চোখ সরিয়ে নিল মুসা। নিজের ভেতরে অস্থিরতাকে আড়াল করতে অবসন্ন দৃষ্টিকে টেনে হেঁচড়ে নিয়ে রাখলো অন্যদিকে। দূরের একটা শুকনো গাছের ডালের সাথে পেঁচিয়ে রাখা মরিচবাতির লাল নীল আলোর দিকে তাকিয়ে পুনরায় মন দিল সিগারেটে। ধোঁয়ার ভেতরে লুকিয়ে ফেলল নিজের ভাঙা ভাবনা। নূর সেসব খেয়াল করেনি, মাথা তুলে তাকায়নি এখনো। সে নিজের পায়ের দিকে স্থির দৃষ্টি রেখে রিনরিনে করে বলল, একটা কথা জিজ্ঞাসা করব? আজকাল সময়ে সময়ে এই স্পষ্ট বারবার দেখাচ্ছিস, বারণ করার সময় দিয়েছিস বলে মনে পড়ছে। মুসার পক্ষ থেকে এমন বাঁকা কোনো জবাব ফেরত পাবে এটা আশা করছিল নূর। তাই বেশ বিব্রত হয়নি, বরং নিজের মনের ভেতরে খচখচ করতে থাকা প্রশ্নটা করল নির্ভয়ে, আমাকে এখন তখন পবিত্র বললেন কেন? কেউ না জানুক, আপনি তো জানেন আমি একটা মানুষ। খুনি কখনো পবিত্র হয়? লাশের বন্যা বইয়ে দেওয়া উচিত ছিল। নারীর ইজ্জত সস্তা নয়।
মুসার এই উত্তরে আশানুরূপ ছিল, তবে সন্তুষ্ট না হয়ে পারল না নূর। প্রসন্ন গেলে বলল, নারীকে ইজ্জত করেন? তোকে বাদে সবাইকে, আমাকে নয় কেন? বেয়াদব তুই! দেখলে থাপড়াইতে ইচ্ছা করে। এমন ইচ্ছের কারণ কি? আলাদা করে কারণ খোঁজার সময় পাইনি। তাহলে তো আমি আপনার জীবনে মূল্যহীন। মূল্য দেওয়ার প্রয়োজন বোধ করি না। কেন এত স্পর্ধা দেখাস না? আমি কিন্তু মানুষ ভালো না। ক্ষণিক নীরবতা। কথার বিপরীতে নূর আর কোনো প্রশ্ন খুঁজে পেল না। নাজুক কণ্ঠে খানিক নিশ্চুপ হয়ে গেল। মোলায়েম স্বরটুকু মিলিয়ে গেল যানবাহনের হর্নের আওয়াজের সাথে। চারিদিকে কোলাহল, টঙ্গের ভিতরে ভিড় জমেছে মানুষ। এত মানুষের মধ্যে অস্বস্তি বোধ করছে নূর, তাও মাথা নিচু করে দাঁড়িয়েছে চুপচাপ। অস্বস্তিতে একটা কাচুমাচু করে এদিক সেদিক তাকাচ্ছে আর নখ খুঁড়ছে। মূসা খেয়াল করলো বিষয়টা। টু টু শব্দ না করে কৌশলে দোকানের কাছ থেকে সরে গিয়ে দাঁড়ালো একটি খালি জায়গা। মূসা চলে যেতেই দেখে নূর তড়িঘড়ি করে পিছু হাঁটা লাগলো সেটাই। নিজের পেছনে নূরকে আসতে দেখে হঠাৎ নিজের ঠোঁট প্রসারিত হলো। নূর পরক্ষণে হাসিটা চেপে মগ্ন হলো সিগারেটে ধোয়ায়। চোখগুলো কী করবেন? প্রায় অনেকক্ষণ নীরবতা ভাঙল নূর। মনের মধ্যে খচখচ করতে থাকা প্রশ্নটা করতে বসতে মুখ ফসকে। ততক্ষণে মূসার সিগারেট শেষ। সে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে রাখল। ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে সিগারেট ধরাতে ধরাতে আওড়ালো। গলা কাঁপছে না? নূর একটা শুকনো ঢোক গিল। ভয়ডারহীন শক্ত গলা বলল, জানোয়ারগুলোর এমন শাস্তি হওয়া উচিত ছিল। বয়সের সাথে তেষ্টা যাচ্ছে না। মূসা খড়খড়ে কণ্ঠের কথাটা বলতে নূর নিজের ছেঁড়া পৃষ্ঠায় আঁকা একপালি জীবনের উপহাস করে বলল, বয়সের সাথে তো কলঙ্ক যায় না। তাও কি সুন্দর গায়ে লেপ্টে বসে আছি। উচ্চস্বরে হুইসিল বাজিয়ে তক্ষুনি একটা অ্যাম্বুলেন্স বের হলো হাসপাতাল থেকে, যার কারণে নূরের কথা ঠিকমতো শুনতে পেল না মূসা। তবে শোনার আগ্রহ প্রকাশ করে বলল, কিছু বললি? এতক্ষণ মাথা তুলল নূর। ভেতরে চেপে রাখা কথাটা দম বন্ধ করে বলে দেওয়ার পর যখন বুঝতে পারল সামনের দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতো নিটোল মানুষটা কিছুই শুনতে পারেনি, তখন আহত হলো হৃদয়। তড়াক করে চাইল সে কঠোর পুরুষের চোখের দিকে। আনমনে জিজ্ঞাসা করলো, আগ্রহ দেখাচ্ছেন? মুসা ভ্রুকুটি তুলে বলল, কার প্রতি? আমার এমন মনে হওয়ার কারণ? মেপে মেপে কথা বলা মানুষ 20 মিনিটের বেশি সময় ধরে বক বক করে যাচ্ছেন। নিজেকে স্পেশাল ভাবছিস? ভাবছি না, আপনি ভাবছেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে মুসা তার হাতের সিগারেটটা হুট করে নিয়ে এসে রাখলো নূরের ডাগর ডাগর চোখের ঠিক 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে। ধীম কণ্ঠে বলল, ভাবিস না এই সিগারেটের মতো পুড়ে যাবি। আচমকা আগুনের ফুলকি নিয়ে ছুটে আসা সিগারেটটা দেখে ধক করে উঠল নূরের বুক। নিঃসন্দেহে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা পাগল, মাথায় যে কোনো একটা রগ ছেঁড়া, নয়তো ঘাড়ের মোটা হাড়টা বাঁকা। তাই এই লোকের কাজকর্ম হয় বাঁকা। এখন এই জ্বলন্ত সিগারেটটা যে তার চোখে ঢুকিয়ে দিয়ে তার দৃষ্টিশক্তির ইন্নালিল্লাহ করে দিবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারল না মস্তিষ্ক। তাই সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সটং হয়ে দাঁড়িয়ে গেল সে। মেরুদণ্ড শক্ত করে কণ্ঠে সাহস নিয়ে নির্ভীক ভঙ্গিতে বলল, পরিচিত সেই ছোট থেকে, এ আবার নতুন কি? মুসা সরে এলো, আপোষে সরিয়ে নিল নূরের চোখের সামনে থাকা জ্বলন্ত সিগারেটটা। কাট কাট করে বলল, আমি আগুন নই, আগ্নেয়গিরি। পুড়ে গেলে ছাইও খুঁজে পাওয়া যাবে না। নূর আবার নিশ্চুপ হয়ে গেল। মুসার সাথে যুক্তিতর্কে বরাবর হেরে যায় সে, তাই সে প্রসঙ্গ কথা বাড়াল না। নিস্তব্ধতা কাটিয়ে ক্ষীণস্বর বলল, একটা কথা জিজ্ঞেস করবো? করেই যাচ্ছিস। মুসা তপ্ত উত্তর পেয়ে তপ্ত একটা শ্বাস ফেলল নূর। তারপর গলার ভাঁজে চিবুক নামিয়ে আইড়াই করে বলল, ছোটবেলায় আপনার সাথে আমার কখনো দেখা হয়েছিল? কোনো কথা হয়েছিল? বা এমন কিছু ঘটেছিল যার কারণে আমার মনে আপনি? আমার কথা শেষ করার আগে হিংস্র বাঘের থাবার মতো আকস্মাৎ নূরের মুখ চেপে ধরল মুসা। চোখ রাঙিয়ে হেসে হেসে উঠল রাগে। চুপ, চুপ কর বেয়াদব! বয়স কত তোর? মুসা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পুনরায় আগুন ঝরা কণ্ঠে ধমকে ধমকে বলল, এই শোন, ভালো করে শোন। আমার নিয়ে এসব বালছাল একদম ভাবার চেষ্টা করবি না। আমার ছোটবেলায় কিচ্ছু ঘটেনি, আর যেটা ঘটেছিল, যার সাথে ঘটেছিল, সে হারিয়ে গেছে। সে পবিত্র, আমার হায়াতি। মুসা পাথরের মতো শক্ত হাতটা তখনও নূরের মুখের উপর চেপে ধরা। সিগারেট ধরা অন্য হাতটা দিয়ে পেঁচিয়ে ধরে রাখা
ঘাড়ের পেছন দিক। নূরের পরনের নিকাব কাপড় ঠেসে গিয়ে নাক মুখের উপর, যার কারণে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট শুরু হলো তার। অথচ নূরের খেয়াল সেদিকে নেই। মুসার দুটো হাত সে তার শরীরটাকে পেঁচিয়ে ধরে আছে, সেই বিষয়টা ভয়ঙ্কর পীড়া দিচ্ছে তাকে। পুরো শরীর কাটা বিঁধে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবহমান বিষক্রিয়ে মরবে। বারবার অযথা মুসার এমন স্পর্শ করার বিষয়টা এবার সহ্য করতে পারল না নূর। এই নির্জীব কঠোর পুরুষের থেকে এমন উগ্র ব্যবহার আর অপ্রত্যাশিত স্পর্শ দুটোই আপাতত শরীর জ্বালা ধরালো। শরীরের সবটুকু শক্তি দিয়ে ঝাড়ি মেরে সরাতে সরাতে মুসাকে রাগে গজগজ করতে পারে। উফ, উফ, কতবার বলেছি, হ্যাঁ, কতবার বলেছি আমাকে ছোবেন না, একদম হাত কেটে রেখে দেব। তার ক্ষুদ্র ধাক্কায় তেমন কোনো প্রভাব পড়ল না মুসার উপর। মুসা পালোয়ানের মতো শক্তপোক্ত শরীরটা টলেনি 1 ইঞ্চি। তবে নূরের মুখের উপর হাতটা আলগা করে নিয়েছে নিজ ইচ্ছাতে। নূরকে বলার সুযোগ দিয়ে পুনরায় মুখটা চেপে ধরল একই ভঙ্গিতে। শিকারী নেকড়ের মতো জ্বলন্ত চোখ দুটো নূরের ভেজা দৃষ্টি বরাবর নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে ধারালো কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বল, একদম জিভ কেটে রেখে দিব। মাঝরাত এখন, ঘড়িতে হবে হয়তো 1:30-2। সে হিসাব রাখার মতো কেউ জেগে নেই। পুরো গ্রাম ডুবে আছে গভীর নিদ্রায়। নিস্তব্ধতা ঢেকে আছে চারিদিকে। কীটপতঙ্গ থেকে শুরু করে কাকপক্ষী নিজেদের অস্তিত্ব গুটিয়ে নিয়েছে রাতের অন্ধকারে। জেভানো নিজের কাজ শেষ করে সবেমাত্র বিছানা এড়িয়ে দিয়েছে বিছানায়। আজ আকাশে চাঁদ নেই, তাই রুমের মধ্যে আলো ছিটে ফোটা অবধি নেই। প্রতিটি কোনো অন্ধকার নিমজ্জিত। খোলা বারান্দায় দিয়ে প্রতিদিন চাঁদের আলো এসে পড়ত জেভানের ঘরে। সে বড্ড বিরক্ত হতো ব্যাপারটায়। বিরক্তি ভুরু কুঁচকে দিত। মনে হতো চাঁদ অনাধিকার দেখাচ্ছে, ব্যাহত করছে তার নিঃসঙ্গতায়। আজ আকাশ ফাঁকা, চাঁদ নেই, আলো নেই। বারান্দা নিস্তব্ধ, অন্ধকারে ডুবে আছে চারদিক। অথচ ঘুম আসছে না জেভানের। জেভানের জোর করে চোখ বন্ধ করলো, ঘুমানোর চেষ্টা চালিয়ে এপাশ ওপাশ করলো কিছুতেই। ঠিক তখনই শুনতে পেল কারো ভারী নিঃশ্বাসের শব্দ। জেভান চমকে উঠল, তাকালো চারিদিকে। অন্ধকারে কিছু দেখার উপায় নেই, তবে ঘন ঘন ভারী নিঃশ্বাস শুনতে পেল সে। সে তড়িঘড়ি করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে খড়খড়ে গলায় ডাকল, কে? সারা শব্দ পাওয়া গেল না। তবে তার মোবাইলের ফ্ল্যাশের আলোয় ধরা পড়ল একটা কালো অবয়ব। আচমকা নিজের খাটের কাছে হাঁটু জড়িয়ে বসে থাকা মানুষটা ভূতের মতো দুটো জ্বলন্ত চোখ দেখে ভয় পেয়ে গেল জোবান। সতর্কতা হাতে নিয়ে আলোটা সেদিক বরাবর নিক্ষেপ করে ভীত সন্ত্রস্ত গলায় আবার বলল, কে? কে তুমি? অন্ধকারে ঘরে মোবাইলে ফোনে ক্ষীণ হলে কিঞ্চিৎ পরিস্ফুটিত হলো মুসার মুখ। পরক্ষণে ধেয়ে এলো তার গমগমে কণ্ঠ, আমি ভাই। অন্ধকারে মুসার কালো তেলে তেলে মুখটা অশরীরের মতো ভয়ঙ্কর লাগলো জোভানের কাছে। ভয়ের তোপে হাতের মোবাইলটা ফসকে পড়ল মেঝেতে। মুসা নির্লিপ্ততে এগিয়ে এলো, ফোনটা তুলে যত্ন করে মুছল নিজের গায়ের শার্ট দিয়ে। তারপর জেভানের দিকে বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পেলেন আপনি? ঘটনার আকস্মিকতা হতভম্ব জোয়ান সবার প্রথম আর চোখ তাকালো দরজার দিকে। তরল বলল, ভেতর থেকে দরজা লক করা, তুমি কিভাবে ভেতরে এলে? জানলা দিয়ে এসেছে ভাই, আপনি তো জানলা লাগান নেই। মুসা ভনিতাবিহীন সোজাসাপটা উত্তরে দ্বিতীয় দফায় ভড়কালো জোবান। হতভম্ব হয়ে গেল, জানলা লাগাইনি বলে তুমি এত রাতে জানলা দিয়ে ঢুকে যাবে? এত সাহস কি করে দেখালে তুমি? মুসা শিষ্টাচার দেখে মাথা নতজানু করলো। অনুতাপী করে বলল, মাফ করবেন ভাই, আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা দরকার ছিল। জোবান ক্ষুব্ধ হলো বেশ। রাত বিরেতে মুসার এমন উদ্ভট কাজে ক্ষুব্ধ হওয়া অস্বাভাবিক কিছু নয়। সে ক্ষিপ্রকণ্ঠে বলল, ইমার্জেন্সি কি সকালে বলা যেত না? এভাবে ডাকাতের মতো? আমার আম্মারে একদল ডাকাত ধইরে নিয়ে যাইতে চাইছিল, আমি তাদের চোখ আর জিহ্বা কাইটে ফেলেছি। জেভানের কথা শেষ করার আগে অশরীর কণ্ঠে কথাটা বলে ফেলল মুসা। জেভান ঘাবড়ালো, অপ্রস্তুত হয়ে ফেলল, কী আজেবাজে বকছো? মুসা নিজের সাথে নিয়ে আসা একটা পলিথিন ব্যাগ তুলে ধরল জেভানের চোখের সামনে। পৈশাসিক গল্প, এই দেখেন ভাই, আমি সবার কাইরে নিয়ে আসছি, দেখেন তো কাউকে চিনতে পারেন কি না? জেভান মোবাইলে আলো পলিথিনের ভেতরে দেখতে পেল রক্তলাল নয়, দুইটা করে কয়েকটা হবে, তবে রক্তে রঞ্জিত দেখে গা গুলিয়ে এলো জোভানের।
আর এক মুহূর্ত না তাকিয়ে দ্রুত ছুটে গেল বেসিনের কাছে। পরক্ষণে মুখ ভর্তি বমি করে অস্থির হয়ে পড়ল। তুমি মুসা, তুমি অস্বাভাবিক বিহেভিয়ার করছো। এগুলো এগুলো কথা শেষ করার আগে আবারও নাড়ি ভুড়ি উগড়ে বমি পেল জোভানের। মুসা পলিথিনটা হাতে নিয়ে এগিয়ে গেল জোভানের পাশ ঘেঁষে কণ্ঠে উদ্বিগ্ন বলল, ঠিক আছেন ভাই? জোভান শ্বাস প্রশ্বাস অস্থিতিশীল হয়ে রুদ্ধকণ্ঠে বলল, ওগুলো আমার চোখের সামনে থেকে সরা মুসা। আপনি তো ভালো করে দেখলেন না ভাই, একটু দেখেন না। এরা কারা ভাড়া করা গুন্ডা? মুসা, তুমি পাগল হয়ে গেছো। এসব গুন্ডার ব্যাপারে আমি কিছু জানি না। তোমাকে সাহায্য করার জন্য আমি কখনো একজন পাগল মহিলাকে গুটি বানাবো? এতটা অধঃপতন হয়নি আমার। তপ্ত কণ্ঠে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামলো জেভান। মুসা নিষ্প্রায় তাকিয়ে রইল জেভানের মুখের দিকে। তারপর নিষ্প্রিয় কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি বলতেছেন ভাই? রাগে এবার থরথর করে শরীর কাঁপল জেভানের। রাগান্বিত কণ্ঠে ধমকে বলল, আমি তোমাকে জবাবদিহিতা করতে বাধ্য নেই। আমি কিন্তু পুলিশ ডাকবো রাস্কেল। অথচ ভাবলেছেন মশার কোনো প্রতিক্রিয়া নেই। রাগ, জেদ, প্রতিহিংসা কোনোটাই বোঝা গেল না তার দৃষ্টিপট্ট। রংবশ চুপচাপ জোভানের দিকে একটা তওয়ালা এগিয়ে দিয়ে নমনীয়ভাবে বলল, নেন ভাই, মুখটা মুছে নেন। আমি কিন্তু আপনার বিশ্বাস করলাম ভাই। জেভান মাথা ঠান্ডা রেখে তোয়ালাটা নিল। মুখ মুছতে মুছতে হুমকি দিয়ে বলল, তোমাকে এখান পুঁতে দিয়ে 1 সেকেন্ডও সময় লাগবে আমার সামর্থ্যের বেশি সাহস দেখালো। মুসা বাঁকা হাসলো। হাসির সাথে 2 চোখ মুচকে এলো। তার বিদ্রুপ করে বলল, মশা মেরে হাত গন্ধ করে কী লাভ? আপনি বরং কয়েকদিন অপেক্ষা করুন। আগে রাগ বল হয়, তারপর মাইরেন। লেবেলের একটা ব্যাপার আছে না? রাগে যেতে এক পর্যায়ে ফোঁসফোঁস করে উঠল যেমন। উত্তেজিত হয়ে চেপে ধরল মুসার গলা। আগ্নেয়গিরি অগ্নুৎপাত করে বলল, আমার পা চেটে খাওয়া কুকুরের কাছে লেবেল শিখতে হবে আমার? মুসার প্রতিক্রিয়া এবার আশ্চর্য রকমের শান্ত। কোনো চাহিনি বা তাকানোর ধরন, কোনোটা মনের ভেতরের অবস্থা প্রকাশ করার সামর্থ্য নেই। তবে চরম আশ্চর্যজনক বিষয়টা ঘটল যখন মুসা নীরব প্রতিশোধ নিল জোবানের 2 হাত জড়িয়ে। বরফের মতো গা হিম করা শীতল কণ্ঠে বলল, প্রথমবার ভুল করছেন, মাফ করে দিলাম। দ্বিতীয়বার আমার আম্মারে পাগল বললেন না ভাই। আমার আম্মা পাগল না। বিষয়টা কিংকর্তব্যবিমূঢ় হলো জোবানের। মুসার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে আসলে মানুষ নাকি প্রেতাত্মা। অথচ এত বেশি ভাবার সময় দিল না মুসা। স্বাভাবিক মধ্যে বলল, যাই, লাশগুলোর একটু ব্যবস্থা করতে হবে। সামনে ইলেকশন, পুলিশ আমারে ধরলে আপনাদের বদনাম। মুসা যেভাবে আসলো সেভাবে চলে যাওয়ার জন্য পা বাড়ালো জানলার দিকে। ঠিক তক্ষুনি বিস্ময় চেপে ধরে পিছু রাখলো জোবান। দাঁড়া। দাঁড়িয়ে গেল মুসা। 2 হাত ঝুলিয়ে মাথা নত করল। জি ভাই। ইলেকশন আর নিজের দলের সম্মানের কথা ভেবে একটা কঠিন সিদ্ধান্ত নিল জোবান। যেহেতু মুসা এখন দলের মধ্যমণি, সেহেতু কোনো অপকর্মে যদি মুসা ধরা পড়ে তাহলে তাদের নাম খারাপ হবে। তাই ইলেকশনের আগে এসব ঝামেলা এড়াতে বলল। লাশগুলি দেবে, মানুষের চিহ্ন যেন না থাকে। চারপাশে 4 জন, হাত তো অনেক হইব। হাড়গুলো কি করবো ভাই? যা ইচ্ছে কর, পুলিশের হাতে যেন কোনো প্রমাণ না মিলে। ইলেকশনের আগে দলের নাম যেন কোনোভাবে খারাপ নয়। জি ভাই, আপনি যেভাবে বললেন সেভাবে হবে। মুসার এমন অতিভক্তি শ্রদ্ধাভরা কথায় সন্দেহ প্রকাশ করলো জেভান। চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো, খোলস পাল্টে ফেলতে হবে? হঠাৎ কথা সুর চেঞ্জ হলো কীভাবে? বিনিময়ে অমায়িক হাসলো মুসা। রহস্যময় কণ্ঠে আওড়ালো, আমার আমি বুঝি না ভাই। আপনি তো আর আগে বুঝবেন না ভাই। আমি গেলাম। আসসালামু আলাইকুম। শুরুটা হয়েছিল আরও একটি নতুন দিন। নতুন সূর্য দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ছিল তার উত্তাপহীন নরম আলোয়। সকাল গড়িয়ে প্রায় 9টা। স্কুলের আঙিনায় ততক্ষণে ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। একে একে জড়ো হয়েছে শিক্ষার্থী। সাদা আর আকাশি রঙের ইউনিফর্মে ছেলেমেয়েগুলোকে দেখতে ঠিক এক ঝাঁক বুনো পাখির মতো লাগছে। ওসমান, স্মিতা, মারিয়া দাঁড়িয়ে আছে রোদের মাঝখানে। আর রোদ গায়ে মেখেছে, জমিয়েছে আড্ডা। সানজিতের বিয়ে হয়ে গেছে শুনেছিস? মারিয়া ঠোঁট টিপল। কই শুনিনি তো। কবে হইল? কাল রাতে। আম্মার আব্বু দাওয়াতে গেছিল। বয়স্ক মেয়ের জন্য লুকিয়ে বিয়ে দিছে। মারিয়া একরাশ আক্ষেপ নিয়ে বলল, আহারে, অল্প বয়সী মেয়েটার জীবন শেষ। মারিয়া আক্ষেপ দেখে দাঁত কেলিয়ে হাসল ওসমান। কটক করে বলল, দেখ গিয়ে সানজিদার জামাইয়ের লগে মনের সুখকে আকাম করতেছে। স্মিতা মুখ চুপড়ে দুঃখ প্রকাশ করল, না রে, সানজিদার নাকি বিয়েতে রাজি ছিল না, জোর করে বিয়ে দিছে।
তার উপর নাকি জামাই রে যৌতুক দিছে। সানজিদার মতো মাইয়ার বউ কইরে পাইছে, এটাই তো শালার ভাগ্য। শালা এবার যৌতুক নিছে। মারিয়ার কথার বিরোধিতা করে ওসমান বলল, কেন, যৌতুক নেওয়া কি দোষের? ওই টাকায় তো বউরে খাওয়াবে। মারিয়া চোখ পাকালো, কর্কশ কণ্ঠে বলল, দেখছ এ আর কত বড় জাউরা! বউ খাওয়াইতে যদি যৌতুকের টাকা লাগে তাহলে বিয়া করতে কি করছে? ওসমান কৌতুক হেসে বলল, বেটার বউ লাগবে, বেটায় বিয়ে করব না। স্মিতা রাগে ফুঁসল। এবার তিরিক্ষি কণ্ঠে বলল, দেখলি মারিয়া, দেখলি এই জাউরাটা আবার কি কয়? আরে বাদ দে তো। আমার ভবিষ্যৎ জামাই যদি বিয়ের জন্য যৌতুক নেয় তাহলে তারে খোঁটা দিতে দিতে মেরে ফেলবো। মারিয়া কথাটা বলে চোখ তাকালো ওসমানের দিকে। ওসমান ঠোঁট টিপে হাসলো মারিয়াকে রাগাতে। আমি ভাবতেছি ভবিষ্যতে যৌতুক টাকা নিয়ে একটা টয়লেট বানাবো, যাতে বউ খোঁটা দিলে বলতে পারি তোর বাপের টাকায় আমি মুতি। ওসমানের এমন নির্লজ্জ কথায় খেপল। ওসমানের ঝরঝরা চুল দুই হাতে খামচে ধরা কিরমির বলল, অসভ্য, তোর কত বড় জানোয়ার! তোর কপালে বউ জুটবে না, অভিশাপ দিলাম। ওদের ঝগড়ার মাঝে ব্যাগে কাঁধ নিয়ে স্কুলে ঢুকলো। নূর ক্লাসের দিকে যেতেই নিচ্ছিল, ঠিক তখনই মাঝখানে তিনজন গোল হয়ে দাঁড়িয়ে থাকতে থেকে থমকে গেল। বাঘ নিল তাদের দিকে। কিরে, তোরা কি নিয়ে কথা বলছিস? এমনি এমনি কিছু না। আসতে দেরি হলো কেন তোর? কতক্ষণ অপেক্ষা করছি, মারিয়ে বলল। নূর মলিন কণ্ঠে বলল, রুটি বানাইতে দেরি হইতেছিল, কিন্তু অপেক্ষা করতেছিলে কেন? সুইস গেট যাব। ওসমান কথাটা বলে ভুরু কুঁচকাল। নূর অস্পৃশ্য কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আসার সময় কিছু শুনোস নাই? কালকে নাকি ওইখানে জঙ্গলে আগুন লাগছে, আগুন পড়ে জঙ্গল সাফ হয়েছে, দেখছো না? স্কুলের সবাই দল বেঁধে দেখতে যাচ্ছে। আমরা তোর অপেক্ষাতে ছিলাম। স্মিতার কথা শেষ হয়ে তারা দেখলো ওসমান বলল, ক্লাসে ব্যাগ রেখে তাড়াতাড়ি আয়, অ্যাসেম্বলি শুরু হওয়ার আগে দেখে আসি। নূরের বুকের ভেতরটা ধকধক করে উঠল। এটা তো সেই জায়গা যেখানে গুন্ডাগুলো না, ভয়ঙ্কর স্মৃতিগুলো মস্তিষ্কে হানা দিতে আতঙ্কে অস্পষ্ট শব্দ বের হলো নূরের মুখ ফুসকে। মারিয়া স্মিতা এই অযথা রিয়াক্ট করার ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না। স্বাভাবিকভাবে বলল, ওই কিরে নাকি? নিকাবের আড়ালে নূরের মুখটা বরফের মতো জমে গেছে ভয়ে। ওখানে আগুন লাগার বিষয়টা নিয়ে ভাবতে শরীর কাঁপছে, ঘামে ভিজে উঠছে হাতে পায়ের তালু, শুকনো কাঠের মতো শুকিয়ে আসছে কণ্ঠনালী। তোরা যা, আমি যাব না। আমরা গেলাম, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, চল না একসাথে। ওসমানের কণ্ঠ কিঞ্চিত রুড় শোনালো, কিন্তু তাতে কোনো রূপ ভাবান্তর হলো না নূরের। নূর পুনরায় দ্বিমত পোষণ করে আরেকটু কড়া গলায় বলে, যাব না আমি। কতবার বলতে হবে? যেতে হয়, তোরা যা। ওসমান নূরকে ফুসলে রাজি করানোর উদ্দেশ্যে পুনরায় বলল, আরে আয় তো, মজা হবে, রাব্বিদের আমবাগানে ঢিল মারবো। বারবার এড়িয়ে যাওয়া বিষয়টাকে সামনে নিয়ে আসায় একটু বেশি রাগ করল নূরের। নিজের ভেতরে চাপা আতঙ্ক ঢাকতে ঝাড়ি মেরে রুড় করে বলল, তোদের মতো আলালের ঘরে দুলাল নেই আমি। সকালে উঠে সংসার সব কাজ শেষ করে স্কুলে আসি, বিরক্ত করছিস না? তোরা যা। আমি যখন বলছি যাবো না মানে তার মানে যাবো না। নূর একটা চাপা দীর্ঘশ্বাস করে নিজেকে সামনে নিয়ে কোনো রকম এদিকে তার ঝাড়ি খেয়ে তিন বন্ধুর চেয়ার শুকে আমের আটির মতো। স্মিতা তো অভিমান করে বলে ফেলল, যাবি না যাবি না, তাই বলে এভাবে চেতার কেসে আজব। দিন দিন তো চুমনিদের মতো হইয়া যাইতেছস। যা ইচ্ছা বল, আমি যাব না। তোরা যাইতে গেছি কে? সে গু খাক। স্মিতা ভেঙচি কেটে কথাটা বলে গায়ে ফোসকা পড়ল ওসমানের। তেলে বেগুনে জ্বলে উঠে রাগ দেখে বলল, মুখ সামলে কথা বল। গু খা আবার কি? আমি কি যাওয়ার কথা বলে অন্যায় করে ফেলছি? উসমানের বিরূপ প্রতিক্রিয়া দেখে কপাল কুঁচকিল মারিয়া। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে, কি রে ভাই, কথার কথা কইতেও পারে, তুই চেঁচছস কেন? যুক্তিতর্কে ওস্তাদ ওসমান। মারিয়ার কথাকে দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোরে যদি কই গু খা, তোর কেমন লাগবে? ভ্যাবাচাকা কি? মারিয়া বেগকাল বনিকে আউড়ল, আহা, তার আমারে কেন গু খাওয়ার কথা কইব? ওসমান সুযোগ বুঝে খোঁচা দিয়ে বলল, আমার যে কইলি তখন? আমার পক্ষে তো কিছুই কইলি না। এ পর্যায়ে ওসমানের পর ভীষণ রকমের কণ্ঠ রুষ্ট হলো মারিয়া। খেপে গিয়ে বলল,
তোর পক্ষে কি কইরাম, তোরে দেখলেই তো আমার গুখর লাগে। স্মিতা হতভম্ব। তার সামনে কথা নিয়ে এভাবে দুজনের মধ্যে তর্ক লেগে যাবে মাথায় আসেনি। সে ড্যাব ড্যাব করে ওদের মুখের দিকে তাকিয়ে হতভম্ব বলল, আরে কি করতেছিস? সামান্য নিয়ে লাগালাগি করতেছিস? ওসমান রাগে এতক্ষণে আকাশ ছুঁই। সে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, গু খাওয়ার জন্য হলে তুই খা, আরেকজন খাইতে কইলি কেন? নূর আশ্চর্য হয়ে গেল। ঝামেলা কমাতে সে ঝামেলা বাড়িয়ে দেওয়া তিন নমুনা দিকে তাকিয়ে কিরমির করে বলল, হায় আল্লাহ, তোরা যে আল্লাহর প্রদত্ত একটা গজব, এটা কি জানোস? কি একটা কই নিয়ে গেলি? স্মিতা নাকের ডগায় রাগ পুষে ঠোঁট ফুলে বলল, ঢং করছি না, তোর জন্যই তো গেল, তুই এমনিতেও ওভার। নূর তিরিক্ষি কণ্ঠে প্রশ্ন করলো, আমার ভাল লাগে না, আমি যাব না, এটা বলো অপরাধ? স্মিতা মুখ ভেঙচে বলল, অপরাধ কেন হবে? যে অপরাধ কয় সে গু খায়। ওসমানের ভেতরে চাপা রাগ ব্লাস্ট করলো। ক্ষুব্ধ হয়ে স্মিতার মাথায় জোরে সোরে একটা গাঁটটা মেরে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। নিষ্পিস করতে বলল, বেয়াদবের বাচ্চা, তোর গু তুই খা। ওসমান ক্লাসরুমের ভেতরে যাওয়ার পরে আর একটা গাঁটটা এসে লাগলো স্মিতার মাথার উপর। পাশে মারিয়া চোখ পাখি বলল, গাধীর বাচ্চা, তোর আর কোনো ডায়লগ নেই? ঘুরে ফিরে ঘুরে কেন আইসে থামে? ক্লাস চলাকালীন পুরোটা সময় দুশ্চিন্তায় কেটেছে নূরের। পুরোটা দিন ছটপটে বসেছিল একা একা। আজ আর আড্ডা দেয়নি, বন্ধুদের ঘেঁষতে দেয়নি ধারে কাছে। আগুন লাগার বিষয়টা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। কম করে হলো তো 4-5 জন মানুষ ছিল। মুসাভাইকে সবাইকে পুড়িয়ে ফেললো। এত বড় ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যদি আসে, যদি তদন্ত হয়, যদি তার নাম জড়িয়ে যায় কোনোভাবে, তাহলে তাহলে কী হবে? সেটা ভাবতে হৃৎপিণ্ড অকেজো হয়ে গেল নূরের। নিঃশ্বাস বন্ধ হচ্ছে এতটা স্মরণে। ছুটির পর দলীয় কাজ করার নাম করে স্কুলে গেল নূর। ফন্দি করে স্কুলের দপ্তরের কাছ থেকে ক্লাসের চাবি নিয়ে রেখেছে দেরিতে বের হওয়ার জন্য। উদ্দেশ্য, সবাই চলে গেলে লুকিয়ে ওই জায়গাটা দেখতে দেবে। স্বচক্ষে ঘটনাস্থল না দেখতে পেলে কিছুই শান্তি পাবে না। যেই ভাবা সেই কাজ। পুরো স্কুল যখন নীরবতায় ঢেকেছে, তখন ক্লাসের তালা লাগিয়ে বের হলো নূর। পা টিপে টিপে হাঁটা ধরল সুইচ গেটের দিকে। কিছুক্ষণ হাঁটার পর নূর যেখানে এসে পৌঁছল, মারিদের মুখে যা শুনছিল তা সত্যি। চোখের সামনে যতদূর দেখা যাচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শেষ বিকেলের রোদ এই প্রান্তে নেই বললেই চলে। কেমন একটা গা শিরশির করা অদ্ভুত পরিবেশ। শরীর ক্ষণে ক্ষণে কাঁটা দিচ্ছে নূরে। ভয়ে এড়াতে নিজের ব্যাগ থেকে স্টিলের স্কেলটা বের করে মুঠোয় চেপে দিল। রুদ্ধশ্বাস এগোতে শুরু করলো সামনের দিকে। এই মাইয়া, এখানে কি? পেছন থেকে এটা পুরুষালী কণ্ঠে থমকে গেল নূরের পা। ভয়ে রুহ অব্দি কাঁপছে, ঘাম বেয়ে ভিজে উঠছে মুখের উপর। সে ধীরে ধীরে পেছন ফিরে তাকালো, ভীত স্বরে বলল, দেখতে এসেছি। কি দেখতে এসেছিস? আগুন। আগুন দেখতে আইসোস নাকি সঙ্গে পোলা টোলা নিয়ে আইসোস ফুর্তি করার জন্য? মধ্যবয়স্ক লোকটা ছুড়ে দেওয়া নোংরা বাক্যে চোখ ভিজে এলো নূরের। অসহায়ের মতো ঠোঁট কামড়ে ডুকরে উঠে বলল, না না, আমি নোংরামে নেই। তাহলে কেমন মেয়ে? স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে এখানে আসার কারণ কি? আমি তো বললাম আমি। মুখোশ খোল, দেখি তুই কার মেয়ে। নূরের কথা শেষ হওয়ার আগে লোকটা করে বসলো অপ্রত্যাশিত আবদার। নূর ভয়ে জড়সড় হয়ে খামচে ধরল নিজের বোরকা। আতঙ্কিত কণ্ঠে অস্পষ্ট আওড়ালো, না। লোকটা শয়তানি হাসলে নূরের দিকে এগিয়ে আসতে বসল। সোজা কথা কইতেছি, খোল, নয়তো বাঁকা পথ নিমু। নূর নিঃশব্দে চেপে মেরুদণ্ড শটাং করে দাঁড়ালো। অনুরাগের বলল, আমি বাড়ি চলে যাইতেছি, আমারে যাইতে দেন। কি কইছি কান দিয়া যায়নি? মুখোশ খোল, নয়তো আমি অনেক কিছু খুলতে বাধ্য হবো। আমি চিৎকার করবো, আমার যাইতে দেন। দে চিৎকার, 10 জন আসুক, জিজ্ঞাসা করুক স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে মাইয়া এই জায়গায় কেন আসছি, তোর চরিত্র বাজাতে দেবো তখন আমি। নূর উপায়ন্তর না পেয়ে কেঁদে ফেললো। হাত জোর করে আকুতি বিনীতে জানিয়ে দিল, আল্লাহর দোহাই লাগে, আমার যাইতে দেন। আমি আপনার চিনি না, জানি না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমার সাথে এমন করতেছেন কেন? জায়গাটা নিস্তব্ধ, অবলায়, এখানে কেউ আসবে না। এই সুযোগটাই লুফে নিল লোকটা। নূর পাশ কাটিয়ে চলে যেতে চাইলে খপ করে হাত ধরল। তারা নিচু কণ্ঠে বলল, তোর কণ্ঠ মেলা ভালো লাগতেছে আমার। বোরকার নিচে চেহারাটা নিশ্চয়ই ভালো লাগবে।
লোকটা স্পর্শ করা মাত্র গলিতে লাভা ঢেলে দেওয়ার মতো জ্বালা অনুভব করলো নূরের। ভূমিকম্পর মতো কেটে উঠল সর্বাঙ্গ। মনে পড়ে গেল তার সেই বীভৎস ঝাপসা অতীত। স্বাভাবিকভাবে চোখ বড় বড় হয়ে গেল তার। সে জ্বলন্ত চোখে নিজের হাতের দিকে তাকে আগুন ঝরকানো বলে, কি করলেন আপনি? আমার হাত ধরলেন কেন? তুই বোরখা খুললি না, এবার দেখ আমি কেমনে খুলি। নূরের শরীরে যেন ছুরি চালাচ্ছে কেউ। সে অন্য হাতে রাখা স্কেলটা শক্ত করে ধরল, চোখ খিচে বন্ধ করে চিৎকার করল, আপনি আমারে স্পর্শ করছেন? করছি। কি হয়েছে? নূর দগদগে ক্ষত বিক্ষত কণ্ঠে আবার বলল, আমারে তুই স্পর্শ করছিস? নূরের মধ্যে ভয় নেই, আতঙ্ক নেই, কিন্তু সে কি আছে সেটা বুঝতে বেগ পেতে হলো লোকটার। সকালে কুসুম রোদের মতো কোমল কণ্ঠ রাতারাতি এভাবে বদলে যাওয়ার কারণে কিঞ্চিত হতচকিত হলো বটে। এদিকে ক্রোধ টগবগে উঠছে নূরের শরীরে, রক্তে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। দেখে মনে হচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে গড়িয়ে পড়ছে ফুটন্ত লাভা, যে পুনরায় দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার স্পর্শ করলি কেন? লোকটা বিভ্রান্ত হলো পুরো দস্তুর। নূরের অস্বাভাবিক আচরণে ভরকে গিয়ে বলল, এই মাইয়া পেতাত্তা ভর করতেছে, আমার হাত ছাড়। শেষবারের মতো হাত ছাড়ার কথা বললে আর 1 সেকেন্ড সময় নষ্ট করলে নূর। উন্মাতের মতো স্কেলটা তুলে নিয়ে ধূপধাপ কোপ বসিয়ে দিল লোকটার হাতে, গলা ফাটিয়ে চিৎকার করলো, আমার হাত ছাড়তে গেছি আয়া। লোকটা হাত সরিয়ে নিলে ঝড়ের গতিতে ভূত দেখার মতো ভয় পেয়ে পিছলে যেতে নিলে পা পিছলে পড়ে গেল মাটিতে। নূর তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তার হাতের স্কেল থেকে। অথচ ভ্রম কাটল না লোকটাকে পুরোপুরি জখম করার উদ্দেশ্যে উৎপীড়ন শুরু করলো মস্তিষ্ক। সে লোকটার দিকে এগিয়ে আসতে আসতে আবার চেঁচল, আমি কইছি না হাত ছাড়তে? ছাড়লি না কেন? আমি কইছি না আমার স্পর্শ করবি না? করলি কেন? লোকটা ভয়ে ততস্থ, কোনো কিছু বুঝতে না পারে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো। লোকালয়ের দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, ভূত ভূত, এই মাইয়া মানুষ না, ভূত। দু হাতে স্কেলটা কোনোভাবে ব্যাগের ভেতরে লুকিয়ে নিল নূর, কিন্তু হাতের রক্ত কী করবে বুঝে উঠতে পারছে না। ভয় আর আতঙ্ক তাকে গ্রাস করছে সম্পূর্ণভাবে। বুকের ভেতর স্পন্দন পাগল করে উঠছে, প্রতিটি ধুকপুক শব্দ কানে বাজছে ঢাকের মতো। হিমের বাতাসে ভেঙে পড়া শুকনো পাতার মতো অসহায় থরথর করে কাঁপছে পুরো শরীর। লোকটা চিৎকার করে জনপদের দিকে ছুটে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো লোকজন ভিড় করবে এখানে। তারপর কী হবে ভাবতে পারছে না নূর। অপরিপক্ক মস্তিষ্ক আতঙ্কের ভারে নিস্তব্ধ নিস্তেজ। ঠিক সেই সময় ঈশ্বরের দূতরূপে শামীমের আগমন সেখানে। নূরকে চেনে সে, বোরখা করা অবস্থায় চিনে নিতে সমস্যা পড়তে হয়নি। নূরের মাঝে মধ্যে লুকিয়ে ঝুঁকিয়ে দেখার অভ্যাস এই কাজটা সহজ করে দিয়েছে। নূরের চালচলন, এমনকি দাঁড়ানো ভঙ্গি প্রায় মুখস্থ তার। কিন্তু এমন নির্জন জায়গায় নূরকে একা দেখে খানিক দ্বিধায় পড়ে গেল। মেয়েটার সাথে কথা বলা হয়নি মুখোমুখি, তাই কারণ অকারণে সংকোচ থেকেই গেল মনের ভিতরে। হৃদয়টা খচখচ করছে। নূরের কাছে এগিয়ে যাবে যাবে বলে পা দুটো এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, একটা উৎসুক অনুভূতি শেকড় পরিয়ে দিতে চাইছে কেন জানি। অবশেষে হার মানল বেচারা। নূরের কাছে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়ে উঠতে না পারে সিদ্ধান্ত নিল নিজের কাজে ফিরে যাওয়া। কিন্তু ঠিক তখনই লক্ষ্য করল ব্যতিক্রম কিছু। নূরের কম্পনরত শরীর হাতগুলো দেখে পিলে চমকালো। তার সমস্ত দ্বিধা আর সংকোচ ভুলে তড়িতে এগিয়ে এলো নূরের কাছে। প্রথমে জিজ্ঞেস করলো, তুমি মুসা ভাইয়ের বোন নূর না? নূর চমকালো। ভূমিকম্পের ন্যায় একটা ঝাঁকুনি দিয়ে উঠল মস্তিষ্ক। সে চোখ বড় বড় করে তাকালো শামীমের দিকে। শামীমের পরনে জিন্স প্যান্ট, সাথে একটা ঢিলেঢালা শার্ট, মাথার চুলগুলো কোকড়া, মুখের উপর খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। নূর চিনে লোকটাকে, স্কুলের মাঠে প্রায় দেখে, কখনো মুসার সাথে, কখনো বা চেয়ারম্যানের ছেলেপুলের সাথে। তাই আরও বেশি ভীত হলো ধরা পড়ে ভয়ে। রক্তমাখা হাত দুটো তাড়াতাড়ি লুকিয়ে ফেলল পিঠের পেছনে। ফুপিয়ে একটা চাপা শ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বলল, জি আসসালামু আলাইকুম। নূরের ভাঙা গলার টুকরো টুকরো জবাব শুনে কুঁচকালো শামীম। সালামের জবাব দিয়ে কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। কিন্তু তোমার এই অবস্থা কেন? হাতে কী হয়েছে? আর আর তুমি এই অসময়ে এখানে কি করছো? শঙ্কায় নূরের গলা শুকিয়ে উঠল। মিথ্যে কথা কোনোভাবে বলা হয়নি কণ্ঠ থেকে। বানিয়ে চুরিয়ে একটা বলে দেওয়ার
মতো উপস্থিত বুদ্ধি লোপ পেল এই মুহূর্তে। সে কেবল রিক্ত শূন্য কণ্ঠে তোতলাতে বলল, একটা লোক আমাকে জোর করে, আমি আমি লোকটাকে কথা বলার অবস্থায় নেই নূর। অতি কষ্ট করে বলা কথাগুলো ঠিকঠাক অর্থ বুঝতে পেরে নূরকে থামিয়ে দিল শামীম। ব্যস্ত কণ্ঠ বলে, আচ্ছা থামো থামো, বলতে হবে না কিছু, আগে এখান থেকে চলো। নূর নড়ল না, সাহসও পেল না শামীমের সাথে। সে জিভে ঠোঁট চুবিয়ে চাপা স্বরে বলল, আমার হাতের রক্ত। নূরের বেগবান নিঃশব্দের শব্দ শুনতে পাচ্ছে শামীম। সে বিষয়টাকে নূরের জন্য সহজ করতে পারল। সে পরে দেখা যাবে, আগে এখান থেকে চল, এলাকার মানুষ এসে দেখলে বিপদে পড়তে হবে। শামীমের কথায় কোনোরূপ ভাবান্তর হল না নূরের। সে দ্বিধাদ্বন্দ্ব বুকে চেপে অস্ফুট স্বরে, কিন্তু নূরের সংকোচের বিষয়টা বুঝতে পারল শামীম। রক্তে মাখা হাতটা এখনো কাঁপছে থরথর করে। নূর আশ্বস্ত করে বলল, আমাদের বাড়ির দিকে চল, সেখানে পুকুর আছে, সব পরিষ্কার করে নিতে পারবি। নূর একটা চাপা স্বস্তির শ্বাস ছাড়ল। শামীম এবারের কথায় সম্মতি জানিয়ে স্পষ্ট বলল, বিকেল গড়িয়ে পড়েছে, সূর্য হেলে ফুটছে, আসরে আজ ওয়াক্ত শেষ হয়েছে, গ্রামের মানুষের আনাগোনা বেড়েছে পথে। নূর আর শামীম কাঁচা রাস্তা ধরে এগোচ্ছে। পাকা রাস্তা দিয়ে গেলেই তো কারো সামনে পড়বে নিশ্চিত। তাই শামীম বুদ্ধি করে নিরিবিলি পথ দিয়ে শর্টকাট নিছে। কিন্তু নূরের ভয় এখনো কাটেনি। একটা অচেনা পুরুষের সাথে এতটা পথ একসাথে হেঁটে যাওয়া পোষাচ্ছে না তার। তবুও উপায় নেই। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁতে দাঁত খিঁচে পা দুটো টেনে টেনে সামনে এগোলো যাহা পারে। কিছুক্ষণ হাঁটার পর তারা এসে পৌঁছল শামীমদের পুকুর ঘাটে। শামীম এদিক সেদিক সতর্ক দৃষ্টিতে নূরকে পুকুরের দিকে ইশারা করলো, যাও। নূরও বাধ্যমের মতো নেমে গেল। তাড়াহুড়ো করে দু হাত ধুতে শুরু করলো কষলে কষে। ফর্সা হাতের সাথে লেগে থাকা ধুয়ে মুছে সাফ করে গেল অল্প কিছুক্ষণের মধ্যে। তারপর ব্যাগ আর স্কেল বের করে ধুয়ে নিল যত্ন করে। পরক্ষণে কি যেন মনে পড়তে তার। একটা উপহাস মিশ্রিত হাসি খেলে গেল ঠোঁটের কিনারায়। ঘাড় ঘুরিয়ে তাকালো দাঁড়িয়ে থাকা শামীমের দিকে। লোকটা অন্যমনস্ক। সে সুযোগ লুফে নিল নূর। ধীরে ধীরে নিকাবটা খুলে নিয়ে অদ্ভুতভাবে ঠোঁট ছুঁয়ে দিল স্কেলটার গায়ে। শেষ বিকেলের দিকে শীতল হাওয়া গায়ে মেখে দোলনায় দোল খাচ্ছে চারু। চারপাশে ছড়িয়ে আছে এক মোহময় রোমাঞ্চকর আবহাওয়া। অথচ এই রোমাঞ্চকর সময়ে এক ফোঁটা ছুঁতে পারছে না চারুকে। দুশ্চিন্তার বলিরেখা ছড়িয়ে ছিটিয়ে আছে তার ফ্যাকাশে তার চোখের দৃষ্টি ঝাপসা। মনের ক্যানভাসে কেউ দৌড়াচ্ছে বড় দাপট নিয়ে। হাসছে আর ছুঁয়ে দিতে চাইছে তার খোলা চুল। এলোমেলো করে দিচ্ছে তার নিঃশ্বাস। হঠাৎ গগনবিদারী শব্দে কেঁপে উঠল চারিদিক। শুরু হলো তুমুল ঝড়। আকাশ ভেঙে নির্মল স্বচ্ছ বৃষ্টি নামল। কিন্তু মাটির পথে সেই জলের রূপ গেল, স্বচ্ছতা হারিয়ে গেল, সক্রিয়তা। বৃষ্টির ফোঁটাগুলো মিশে গেল ভয়াল রক্তের সাথে। সেই দাপুটে পুরুষটা হারিয়ে গেল। মিলিয়ে গেল তার পাগল করা হাসির ঝঙ্কার। চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়ল গোটা পৃথিবী। ভুলে গেল তাকে। শুধু ভুলতে পারল না চারু, কিছুতেই পারল না। সেই হাসি, সেই স্পর্শের পূর্ণতা, সব কিছু গেঁথে রইল তার মস্তিষ্কে। কথাগুলো মনে পড়তে বাঁধ ভাঙল আবেগে। চোখের কোণ ছাপিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। চারু আর নিজেকে সামলে রাখতে পারল না। বুকের ভেতরে জমে থাকা চাপা কান্না বেরিয়ে আসতে চাইল কণ্ঠ ফুঁড়ে। ঠিক সেই মুহূর্তে ঝাপসা দৃষ্টি ভেসে আসলো মুসার অভাব। অন্তত কাছাকাছি দাঁড়িয়েছে মুসা। এতটা ঘনিষ্ঠতা, এতটা অপ্রস্তুতভাবে তাকে সামনে থেকে মুহূর্তে জমে গেল চারু। ভয়ে তার মুখ নীলচে হয়ে উঠল। টলমলে চোখ দুটো বিস্মিত হয়ে আটকে গেল মুসার দিকে। মুসার চোখ মুখে আজ অদ্ভুত বিকৃতি। স্বাভাবিক অথচ অস্বস্তিকর। গ্রামে একটা প্রচলিত সময় আছে, মাগরিবের আজানের আগে। সময়টাকে খেইনের ওয়াক্ত বলা হয়। এই সময় নাকি জিন ভূত ঘুরে বেড়ায়। এই মুহূর্তে মুসাকে ঠিক সেরকম মনে হলো চারুর। সাক্ষাৎ যেন প্রেতাত্মা। আপনি আমার আম্মার ক্ষতি হইলে এই শব্দটা মুখ থেকে বের করার অবস্থায় থাকতেন না। মুসার ধারালো কথায় বিপাকে চমকে উঠল চারু। একটা শুকনো ঢোক গিলে বলল, আপনার আম্মার ক্ষতি আমি কেন করতে যাব? সেটাই তো আপনি ভালোই জানেন। আপনার কথা ভুল হচ্ছে। আপনি মেনে আসলে এতক্ষণে জিহ্বা টান মেরে ছিঁড়ে দিতাম। মুসার ক্ষোভ উগরে দেওয়ার প্রতিটি শব্দ রুহু কেঁপে উঠল চারুর। বুঝে গেল না সে ধরা পড়ে গেছে। সেদিন মুসার মাকে যাকে কিডন্যাপ করেছিল, জুবান ফাঁসাতে চেয়েছিল সে। ভেবেছিল মুসা ঘুণক করে টের পাবে। কিন্তু এত তাড়াতাড়ি বিষয়টা জানাজানি হবে ভাবতে পারেনি সে। তাই কোনোরকম নিজেকে বাঁচাতে বলল, আমি সত্যি বলছি, আপনার আম্মাকে
মুসা নিজের পকেট থেকে একটা ছুরি চারুর চোখের সামনে উল্টে পাল্টে দেখলো। সঙ্গে সঙ্গে গুলি বন্ধ হয়ে গেল চারুর। মুসা গমগমে স্বরে বলল, কি চান? জোবান ভাইকে মারতে নাকি চেয়ারম্যান চাচাকে? কাকে মারলে সুবিধা হবে? চারু চমকে উঠল, হতভম্ব হয়ে বলল, এসব কি বলছেন আপনি? মুসা ধমকে উঠল, শাসিয়ে বলল, কথা কম চোদ, আমার আম্মারে মাঝে আইনা ঠিক করস নেই। ধান্দা এখন আমার, মুক্তি চাস নাকি মৃত্যু? আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নেই। মুসার কথার অর্থ বুঝতে পারল না চারু। সে হতচকিত হয়ে তাকালো মুসার রক্তাক্ত চোখের দিকে। মুসা ছুরিটা এগিয়ে দিল চারুর দিকে। রাশভারী কণ্ঠে বলল, হাতের শিরায় না গলায় চালাবেন? মৃত্যুর সময় কম, সহজ হবে। কথাটা বলে ব্যস্ততা দেখালো মুসা। প্রস্থান করার উদ্দেশ্যে পা বাড়ালো তুরুন। চোখ দুটো অদ্ভুতভাবে বাঁকিয়ে অসংলগ্ন কণ্ঠে পিছু হটল মুসা। দাঁড়ান। মুসা দাঁড়ালো, তবে ফিরে চাইল না। অদ্ভুত দৃঢ়তায় ভরা পদচারণ নিয়ে উদ্দামে মুসার মুখোমুখি এগিয়ে এসে দাঁড়ালো চারু। তারপর মুসার কথা দেওয়া ছুরির চৌকল মাথাটা 1 ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিল মুসার বুকের উপর। ছুরি আঘাতে পরক্ষণ সেকেন্ডে ভগ্নাংশ। সে চোখ মেরে তাকালো চারুর দিকে। চারু রহস্য আসলো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, মৃত্যু বা মুক্তি কোনোটাই চাই না, প্রতিশোধ নিতে চাই। এই ছুরিটা পুনরায় ঠিক এভাবে এই জায়গায় ঢুকিয়ে দিতে চাই। মুছা তাচ্ছিল্যে হাসি আসলো। বুকের উপর থেকে গায়ে লেগে থাকা রক্ত মুছতে মুছতে বলল, মায়ের মতো মমতা পৃথিবী করে, আর হিংস্রতা পৃথিবী রক্ষা করে। মা দুভাবেই সুন্দর। পুকুর থেকে নিজে কাজ শেষ করে উঠে এসেছে নূর। সময় গড়িয়ে গেছে অনেকটা, তাই দ্রুত বাড়ি ফেরার তাড়না ছটফট করলো তার শঙ্কিত হৃদয়। শামীমের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, আমি তাহলে যাই। নূরের চিকন কণ্ঠে সুমধুর কিছু শব্দ হতে ফোকলা হাসল শামীম। হাত দিয়ে মাথা চুলকে বলল, ধন্যবাদ দিতে হবে না, বাড়ি যাবে তো, চল এগিয়ে দিয়েছি। নূর দ্বিমত করল না। শামীমের প্রস্তাব নাকচ করে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, এগিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। একা যেতে দিচ্ছি না, মাত্রই তো অঘটন ঘটলে। কিন্তু শামীম তার শীতল দৃষ্টি করল। নূরের এমন বারবার বারণ করার কারণটা ভালোই আন্দাজ করতে পেরেছে সে। তাই নূরকে আশ্বস্ত বলে, জানি, আমি তোদের উত্তর পাশের খাল পর্যন্ত দিয়ে আসবো, তোমার আম্মা দেখবে না। নূর কিঞ্চিত অপ্রস্তুত নয়নে তাকালো, বিস্মিত কণ্ঠে বলল, আমি এটাই বলতে চাইছিলাম, আপনি কী করে জানেন? যদি বলি আন্দাজ করে নিয়েছি কেন, ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ, ওই আর কি। আম্মা যদি পুরুষ মানুষের সাথে আমাকে এ সময় দেখতে পায় তাহলে খুব বকবে। চিন্তা করো না, তোমাকে বকা খাওয়ানোর মতো কাজ সজ্ঞানে করবো না আমি। চল। এভাবে দাঁড়িয়ে কথা বলতে থাকলে মাগরিবের আজান পড়ে যাবে। হ্যাঁ চলুন। হ্যাঁ, তুমি ওইদিকে গিয়েছিলে কেন? আর আগুনে পুড়ে যাওয়া জঙ্গল দেখতে নাকি? হ্যাঁ। শামীমের প্রশ্নের বিপরীতে অস্ফুট জবাব দিল নূর। শামীম আবার বলল, তো একা দেখতে গেলেন কেন? সাথে বান্ধবী নিয়ে এসতে বলে। ওরা বাড়ি চলে গেছে, তাই এভাবে বের হবে না। আমার সামনে পড়লে বেঁচে গেলে, মুসা ভাইয়ের সামনে পড়লে মারতে মারতে বাড়ি নিত। মুসার কথা উঠতে মুখ বাঁকালো নূর। তিরস্কার করে বলল, উনি তো এমনই, তার ছেলে পাগল লোক একটা, অসভ্য। শামীম বিরোধিতা জানিয়ে বলল, ভুল ভাবছ, মানুষটা উপরে যা দেখায় ভেতরে কিন্তু তা না। তাহলে কেমন? ক্ষত বয়ে বেড়ানো জীবন্ত লাশ হবে হয়তো। ক্ষত? অস্ফুট স্বরে আওড়াল নূর। শামীম প্রসঙ্গ বলল, হ্যাঁ, শোনোনি নাকি তুমি? নূর ভ্রুকুটি দিল, জিজ্ঞেস, কি শুনবো? ভাই যে ছোটবেলায় বিয়ে করছিল। শামীম সহসা ওর উত্তরে ভেবাচাকা খেয়ে গেল নূর। হতভম্ব আওড়াল, কি? হ্যাঁ তো, এই গ্রামে নাকি এক। কিরে, তোরা দুইজন এই সময় এদিকে? শামীমের কথা সম্পূর্ণ হওয়ার আগে ভেসে উঠল মুসার ভরাট কণ্ঠস্বর। মুসার কণ্ঠ পেতে মিলিয়ে গেল নূর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মুসা ভাই, আপনি? মুসা চপল পায়ে মুখোমুখি এসে দাঁড়ালো নূরের। তীর্যক কণ্ঠে বলল, আমি পুরুষ? রাস্তাঘাট খালবিল সব জায়গায় যখন তখন থাকবো, তুই এখানে ওর সাথে কী করিস সেটা বল। আমি তো, আরে ভাই তেমন কিছু না, স্কুল থেকে ফিরতেছিল, রাস্তায় দেখা হলো। নূর ফ্যাসাদে পড়তে দেখে একবারই কথাটা বলে শামীম। মুসা চোখ রাঙিয়ে তাকালো শামীমের দিকে, কড়া কণ্ঠে বলল, আমারে বোঝাস না শামীম, আমি শুধু 2-4টা চোখ নিয়ে ঘুরি না। মুসার কথা শুনে দাঁতে দাঁত পিষল নূর। চিবিয়ে চিবিয়ে বলল, আরেকটা চোখ কই রাখেন শালা তাচ্ছিরা? মনের কথা মুখে আনার স্পর্ধা নেই নূরের।
একটু আগে আসা আকামের কথা মুসা জানতে পারলে এখানেই মেরে তক্তা বানিয়ে দেবে, তাই কোনো কথা না বলাই ভালো। এদিকে স্বামী মহাবিপদে। মুসার রাগের কবল থেকে নূরকে বাঁচাতে সাফাই গাইতে পড়তে বলো, আপনি শুধু শুধু সোজা নিজের বাড়ির দিকে যান শামীম। মুসার অগ্নিকণ্ঠের সামনে শামীম মিথ্যে কথার জারি জুড়ি টিকল না আর। নূরের ফ্যাকাশে দৃষ্টির দিকে তাকিয়ে মুখটা চুপসে দাঁড়িয়ে থাকলো। শামীমকে দাঁড়িয়ে থাকতে দেখে মুসা আবারও বলল, কিরে কথা কাছে কানে যায় না? শামীম মাথা নিচু করে মলিন গটে বলল, ওরা মাইরেন না ভাই, তোরে যা শুনতে হইব না আমার, নিজের কামে যা। মুসার ধমকে সামনে দাঁড়িয়ে থাকা পারল না শামীম। বয়স ক্ষমতা দুদিক থেকে মুসার ছোট। মুসার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আর দাঁড়াল না। নূরের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল কয়েকটা, তারপর ধূপধাপ পায়ে প্রস্থান করলো সেখান থেকে। শামীম চলে যেতে নূরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো মুসা। জিজ্ঞাসা করলো, ওইখানে কেন গেছিলি? নূর মাথা নিচু করে চোরা দৃষ্টিতে চাইল এদিক সেদিক। শুকনো ঢোক গেল, গলা ভিজানো প্রয়াস চালিয়ে ভয়ে বলল, কোনখানে? মুসা বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, নাটক কম মারা, কেন গেছিলি সত্যি করে বল। আমি উত্তর দিতে গিয়ে জিভ খসে পড়া উপক্রম নূরের। কোনো রকম নিজেকে সামলে নিঃশ্বাসে বলল, আপনি সবগুলো মানুষকে পুড়িয়ে ফেলেন, এত বড় সাহস আপনার? আমি দেখতে গেছিলাম আপনার নির্মমতা। মুসা তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। নূরের কথাগুলো সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, তোর স্কেলটা দে। নূর তড়াক করে চাইল, চোখে মুখে এক আকাশ পরিমাণ বিস্ময় নিয়ে বলে, কেন? দিতে বলছি দে। নূর উপায় না পেয়ে ব্যাগের ভেতর থেকে বের করলো স্কেলটা। মুসা স্কেলটা হাতে নিয়ে উল্টে পুল্টে দেখলো। ধার দিয়ে রাখবে, কাল নিয়ে যাস। নূর আশ্চর্য হলো, এবার হতভম্ব হলে, ধার দিবেন কেন? এক কোপ আলাদা করতে না পারলে কিসের? পরের বার এমনভাবে মারবি যেন হাত আলাদা হয়ে যায়। নূর হতবাক হয়ে গেল। মুসার এমন অদ্ভুত স্বীকারোক্তি গায়ে কাটা দিল তার। সে অস্ফুট টানল, আপনাকে যতই দেখে অবাক হই। কেন? আমি একটা মেয়ে হয়ে এত বড় কাণ্ড ঘটলাম, আপনি কিছু বললেন না? দূরে থাক, আরও আশকারা দিচ্ছেন। মুসা বিদ্রুপ হাসল, খড়খড়ে বলল, আগেও বলছি এখনও বলছি, নারীর ইজ্জত সস্তা নয়, নারী মাথার তাজ, নারী মা। নূর আনমনে জিজ্ঞাসা করলো, আমি কি? মুসা সোজাসাপটা অভিব্যক্তি পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তুই নারী? নূর ভ্যাবাচাকে খেয়ে নাক গুছাইলে বলল, আমাকে নারী ভরে ভয় না আপনার? না। মুসার কাটকাট জবাব। নূর কেন জানি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি মনে হয়? মুসা বারবারের মতো বাঁকা উত্তর দিয়ে বলল, বাইন। চটপট তৈরি হয়েছে নূর। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘর থেকে বের হওয়া মাত্র তার পেছনে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো নূপুর। নূপুরকে দেখে ভুরু কুঁচকালো নূর। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস, কিরে তুই কই যাস আমার সাথে? নূপুর প্রফুল্ল হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আম্মা বলছে এখন থেকে তোর সাথে স্কুলে যাইতে। নূপুরের কথায় কাট কাট করে তাকালো নূর। একটা ধমক দিয়ে বলল, আম্মা কইলে হব, আমি তোর সাথে যাইতে পারব না। নূপুরের মুখটা চুপসে গেল। অমনি জেদ ধরে বলল, আমি কিন্তু আম্মার কাছে বিচার দিমু। রাগে বিরক্তিতে নিষ্পিস করে উঠল নূর। দাঁতে দাঁত চেপে খিটখিটে কণ্ঠে বলল, ওই তুই আমার আর আমি সমান? তুই 7-এ আর আমি 9-এ। নূর ঠোঁট উল্টে তাকালো নূরের দিকে, চোখ ছোট ছোট তিরিক্ষি কণ্ঠে বলল, আমিও কইছি সমান। তাহলে তুই তোর পথে যা, আমি আমার পথে যাবো। স্কুলের একটাই পথ, একটা পথও একটা, আলাদা কেন যাবো? আমি বড় রাস্তা পার হইতে পারি না, আমি তোর সাথে যাবো। নূপুরের নাছোড়বান্ধা কথায় রেগে আগুন হলো নূর। তাকালো নূপুরের মুখের দিকে। নূপুর গাঢ় লিপস্টিক মেখেছে ঠোঁটে, আর এই নিয়ে নূরের আপত্তি। ওকে সাথে নিয়ে গেলে সবাই যদি আজবভাবে তাকে দিয়ে, ও ভাবলে গায়ে জ্বালা ধরে নূরের। মনে গুজে একটা লম্বা শ্বাস ফেলল নূর। তারপর ঝাঁঝালো করে বলল, নিমু, আগে লিপস্টিক মুছে আয়। নূপুরও কম যায় না, সে ঠোঁটে পাকিয়ে জেদি ভঙ্গিতে নূরের দিকে তাকে বলল, না মুছবো না। নূর নাক সিটকে বলল, কেমন দেখা যায় তোরে? স্কুলে যাইতে কেউ লাল লিপস্টিক দেয়, শাকচুন্নির মতো লাগতেছে। যা মুছে, নয়তো সাথে নেব না। না, আমি মুছবো না। ঠোঁটের উপর প্রলেপ লাগানো শখের লাল লিপস্টিক মুছতে এবারও অসম্মতি জানালো নূর। এবারে অধৈর্য হইল নূর। না মুছলে আমি গেলাম, দেরি হইতাছে। কথাটা বলে ঘুরে চলে যেত নূর। ঠিক এমন সময় পেছন থেকে উষ্ণ কণ্ঠে ডেকে উঠল নূর, আমি আম্মার কাছে বিচার দিমু কইলাম। আম্মা? নূপুর হাঁক ছেড়ে মাকে ডাকার আগে নূর তেড়ে এসে নূপুরের মুখ চেপে ধরল। নূপুরের চোখ দুটো বড় বড় করে অসহ্যকর দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে শাসিয়ে বলল, চুপ, চল।
স্কুলের অফিসে রুমে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মারিয়া, স্মিতা, স্মৃতি আর নেহা। সকাল সকাল স্কুলে এসে বড়সড় একটা ঝগড়া বাঁধিছে। এক পর্যায়ে ক্লাসের সবাই অতিষ্ঠ হয়ে নালিশ করলো স্কুলের সবচেয়ে রাগী করা শিক্ষক শফিক স্যারের কাছে। পরক্ষণে অফিস কক্ষে ডাকা হয়েছিল চারজনকে। কক্ষের পুরোটা ফ্যানটা কটকট করে তুলে ঘুরছে আর তাদের মাথার উপর বাতাসের গতি নেই। চেয়ারের উপর বসে চশমা ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে শফিক স্যার। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। চারজনে চুপ, কারো মুখে কোনো কথা নেই। মারিয়া চোখ তুলে একবার স্মিতার দিকে তাকালো, ঠোঁট কামড়ে বলল, স্যার কী হয়েছে আমি বলতেছি। না স্যার, আগে আমার কথা শুনেন। মারিয়াকে থামিয়ে স্মিতা বলে উঠল তড়ক করে। তবে ঘটনার বিস্তারিত বলার আগে আগ বাড়িয়ে নেহা বলে উঠল, স্যার ওরা মিথ্যে বলবে, আমি আর কথা শুনেন। শফিক স্যার কড়া দৃষ্টিতে তাকালো চারজনের দিকে। মুহূর্তে মেজাজ চড়ে গিয়ে বলল, চুপ, একজন চুপ। একজন করে বল। স্যারের কড়া ধমক শুনে সামনে চুপসে গেল সবার মুখ। মারিয়ে ভয়ে ভয়ে একটা শুকনো ঢুকলে, স্যার প্রথম আমি লাস্ট বেঞ্চে বসলাম, তারপর স্মিতা বসলে। স্মিতার মাঝখানে ব্যাগ রেখে নূরের জন্য জায়গা রাখছিলাম। আর ক্লাসের বাইরে যাওয়ার স্মৃতি আর নেহা স্মিতার ব্যাগ সরিয়ে নিজেরা বসছে। মারিয়ের কথা শেষ হওয়ার আগে নিজেদের ডোজ লাগতে ব্যস্ত হলো স্মৃতি। তড়িৎ বলল, স্যার আমরা ফালাইনি, আমরা এসে দেখছি টেবিল খালি, ব্যাগ নিচে পড়ে আছে, এজন্য আমরা বসছি। মিথ্যে স্যার একদম সহ্য করতে পারলেন স্মিতা। তেটে বলল, না স্যার, স্মৃতি মিথ্যে বলছে, ব্যাগ ওরা ইচ্ছে করে ফেলছে। নেহা রাগান্বিত হয়ে বলল, এই তোরা দেখছস আমরা ফেলেছি? স্মিতা সোজা সাপটা বলল, প্রমাণের তো দরকার নেই, ব্যাগ তোরাই ফেলছে। তর্কে বিতর্কে স্যারের পুনরায় ঝগড়া বেঁধে গেল চারজনে। স্যার অতিষ্ঠ হয়ে রুক্ষ কণ্ঠে বলল, চুপ, আমার সামনে দাঁড়িয়ে আবারও শুরু করছে। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে পড়ল চারজন। চোরা চোখে একে অপরের দিকে তাকিয়ে খুব ঝাড়লো আবারও একদম। মারিয়া স্যারের মেজাজ শান্ত করে তাদের পক্ষে নেওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলল, সরি স্যার, কিন্তু ওদেরকে বলেন লাস্ট বেঞ্চ ছাড়তে, ওখানে নূর, স্মিতা আর আমি বসবো। না, আমরা বসছি না। আমরা কেন ছাড়বো? ছাড়লে তোরা ছাড়বি। সরাসরি অসম্মান জানালো নেহা। পরক্ষণে আমের আটির মতো চুপসে যাওয়া খোলসের মতো ফাল মেরে তাকালো মারিয়া। রাগান্বিত করে হইছে, তোরা বস দেখা আমি যে টেবিল আগে ধরছি সেটা আর কি? চারজন অফিস রুমে বিচার ঠুকতে এসেছে 7 মিনিট হলো, অথচ এসে নিজেরা নিজেদের মধ্যে বিচার করে কাটিয়ে দিয়েছে 5 মিনিট। মাঝে 2 মিনিট শফিক স্যার ঠিক মতো কিছু বলতে পারেনি। এই মেয়েগুলো সেকেন্ডে সেকেন্ডে তর্কে চলে যাওয়ার বিষয়টা এবার ধৈর্যের মাত্রা হারলো। তাদেরকে থামাতে না পারে স্যার পুনরায় কড়া কণ্ঠে বলে উঠল, তোমরা আমার কাছে বিচার দিতে এসে নিজেরাই বিচার করে নিচ্ছ। তাহলে আমাকে কাছে কেন রাখলে? চুপচাপ আমি কি বলছি শুনবে, নয়তো সবগুলোকে গণহারে মার খাবে বলে দিচ্ছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো শফিক স্যার। চোখের উপর ঠেসে থাকা চশমাটা খুলে রাখলো টেবিলের উপর। তারপর কাট কাট গলে বলল, মারিয়া, স্মিতা। তড়ক করে মাথা তুলল মারিয়া আর স্মিতা। অস্ফুট স্বরে একজোটে বলল, জি স্যার। তোমাদের রোল নম্বর কত? দুজনে মুখ চাওয়াচাই করে বলল। মারিয়া উত্তর দিল, স্যার স্মিতার 5, আমার 3। ক্লাসের তো টপ 5 জনের মধ্যেই আছে। জি স্যার। তাহলে তোমরা ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে গিয়ে ঝগড়া করছে কেন? স্যার রুষ্ট হয়ে কথাটা বলতে গল বলিয়ে শুকিয়ে এলো দুজনে। আমতা আমতা করে বলল, স্যার। কিছু বলার আগে স্যার রাগান্বিত কণ্ঠে ঘোষণা করলো, একদম স্কুল থেকে বের করে দেবো ফাজলির দল। এখন থেকে আমি ক্লাসে গিয়ে যদি তোমাদেরকে লাস্ট বেঞ্চে দেখি, তাহলে আমি কিন্তু অভিভাবক ডেকে পাঠাবো। মারিয়ে বকা খেতে দেখে ঠোঁটের নিচে চোরা হাসলো নেহা স্মৃতি। একে অপরকে টিপনি কেটে বলল, একদম ঠিক হয়েছে। মারিয়ার পর্ব শেষ করে স্যার এবার স্মৃতি আর নেহার দিকে তাকালো শাসক সুলভ ভঙ্গিতে। কঠোর কণ্ঠে বলল, আর তোমরা আর কখনো যদি তোমাদের দুজনের নামে আরও কোনো কমপ্লেন আসে, তাহলে অভিভাবক ডেকে সময় নষ্ট করবো না, সোজা স্কুল থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। জি স্যার। উপর নিচ মাথা ঝাঁকি অস্ফুট স্বরে হল স্মৃতি আর নেয়া। নূপুরের সাথে একতফা ঝগড়া সেরে স্কুলে আসতে আসতে আজকেও নূরের দেরি হয়ে গেল। সে খুব দ্রুত চলে গেল নিজের ক্লাসের দিকে। গিয়ে দেখলো মারিয়া আর স্মিতা ঘাপটি মেরে বসে আছে ফার্স্ট বেঞ্চে। ওদের ফার্স্ট বেঞ্চে দেখে ঠোঁট উল্টে ভুরু নাচল নূর। এগিয়ে এসে বলল, কিরে তোরা আজকে সামনের বেঞ্চে শয়তানের সাথে
গুলার ভুল করে বাড়িতে রেখে এসেছিস? নূরের কথার বিপরীতে কোনো প্রকার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো স্মিতা আর মারিয়া। নূর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কিঞ্চিত। মারিয়ার পিঠে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কিরে কথা কইস না কেন? মারিয়া ঝটকা মেরে সরিয়ে দিল নূরের হাত। মেজাজ দেখে বলল, সর এখান থেকে, নাটক করছি না। মারিয়া আর স্মিতা কাজকর্মের পর তীব্র অভিমানে আঁচ করতে পারল নূর। তবে তার এই অভিমানগুলোর কারণ বুঝতে না পারে ভুড়ি কুচি, ও মা, এমন ফুইলে আসছিস কেন? আমি কি করলাম? গোজাইস না নূর, আজকে স্যার ওদের দুজনকে সেই কেলাইছে। পেছন থেকে ভেসে এলো ওসমানের স্বতঃস্ফূর্ত কণ্ঠ। অমনি অগ্নিঝরা দৃষ্টিতে ওসমানের দিকে তাকালো মারিয়া। তপ্ত কণ্ঠে, ফালতু কথা বলে থাপ্পড় খাইছিস না ওসমান? ওসমান দাঁত কেলিয়ে খোঁচা মেরে বলল, ফালতু কি কইলাম? অফিস রুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি, স্যার তোদের ধমকাতে সব শুনছি। ওসমানের গা জ্বালা ধরা হাসি দেখে ফুঁসে উঠল স্মিতা। কর্কশ কণ্ঠে বলল, ধমকানো আর কেলানো এক কথা হলো? ওসমান মুখ ভেঙে বলল, যেই লাউ সেই একই। ওসমানের এমন চরম বিরক্তি পোষণ করলো মারিয়া। রুষে ফুলে দাঁত কিরমির করে উঠল। মেজাজ গরম, থাপ্পড় খাইছস? মারিয়া রাগ দেখে উল্টা মুচকি হাসলো। ওসমান গা ঝাড়া দিয়ে হালকা মেজাজ নিয়ে বলল, আইসি আমার বালের মেজাজ দেখেছে। নূর হতাশ হলো। চরম হতাশ হয়ে ফোঁস করে নিঃশ্বাস এলো। ওদের তিনজনের দিকে তাকিয়ে ধৈর্য সরে বলল, আরে তোর থাম, কি হয়েছে সেটা তো বল। চোখ সরু করে তাকালো মারিয়া। ঠোঁট শক্ত করে চটে যাওয়া গলায় বলে, কি বলবো তোরে, সব তো তোর জন্য হয়েছে। নূর ভড়কে গেল, ব্যাগ গেলে বোনেকে আওড়ালো, আমি তো মাত্র স্কুলে আসলাম, আমি কি করলাম আবার? স্মিতার নাক মুখ কুচকে রাগ ঝালো নূরের উপর। চড়া খিটখিটে গেল বলে, নাটক করবি না। আর একদিন দেরি করে স্কুলে আসলে আমাদের সাথে কথা বলবি না বলে দিলাম। আমি কি শখে দেরি করি? তুই শখে দেরি করিস না, কিন্তু আমরা শখে তোর জন্য জায়গায় রাখতে গিয়ে স্যারের কাছে বকা খাই সবসময়। গলা চড়িয়ে ভেতরে পুষে রাখা রাগের কারণ অবশেষে প্রকাশ করল স্মিতা। নূর নিকাবের আড়ালে ঠোঁট টিপে ধরলে ক্ষীণকান ধৈর্য মিশ্রিত কণ্ঠে বলল, তোদের তো বলেই দিয়েছি আমার অন্য জায়গায় রাখতে। এত ভাব লইও না। তোমরা তিনজনে একসাথে বসে শয়তানি করবো আর তুই লেখাপড়ার চেষ্টা করবি, সেটা হতে দিচ্ছি না। শয়তান হলে চারজনে একসাথে করবো, ফেল করলে একসাথে করবো। মারিয়ার শয়তানি ভরা কথায় ওসমান ঠোঁট বাঁকিয়ে নাক সিটকে গেল। কটাক্ষ ভরা কণ্ঠে বলল, ছ্যা, তোদের মতো বন্ধু দেখলে শয়তানও পালাবে। ছুটির সময় বন্ধুদের মান অভিমান কেটেছে আজকে পুরোটা দিন, যার জন্য আজকে একা একাই বাড়ি ফিরছে নূর। কাঁচা রাস্তা পুরো ফাঁকা। এই রাস্তায় সচরাচর নিরিবিলি থাকে বেশিরভাগ, তাই একাকী পথে হাঁটতে বেশ ভালো লাগে নূরের। ক্ষুদ্র অ্যাডভেঞ্চারের মতো মনে হয়। নূর আনমনে হাসছে। চারপাশে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছে। বিকেলে শীতল হাওয়া ডুবিয়ে দিচ্ছে। অনুভূতিগুলো মায়াবী আবেগে গা ভাসিয়ে দিচ্ছে। কিছুক্ষণের জন্য ভুলে গেল সব কিছু। ঠিক তখনই বিপরীত দিক থেকে হেঁটে এসে চারুলতা তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনের দিকে। দুজনের চোখে চোখ পড়েনি। দুপাশে দুই পথচারী যেমন নির্লিপ্ত, নিজেদের গন্তব্যে ঠিক এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু কয়েক কদম খেতে আচমকা চারুর খেয়াল গেল নূরের ব্যাগের দিকে। সে গলা ছেড়ে বলল, এই মেয়ে, তোমার ব্যাগে ওটা কি, পানির বোতল? চারুর ডাকে কানে যেতে থমকে দাঁড়ালো নূর। পা দুটো শেকড়ের মতো গেড়ে গেল মাটিতে। তারপর একবার তাকিয়ে নিল ফাঁকা পথ। অবশেষে আর কেউ নেই। মুহূর্তের মধ্যে এক ধরনের অস্বস্তি এসে ভর করল নূরে। চারু বয়সে অনেক বড়, তাও আবার সম্পূর্ণ অচেনা। এমন কারো ডাকে সাড়া দিতে গিয়ে বিব্রত বোধ পড়ল নূরের। নিকাবের আড়ালে সুরমামাখা দুটি অব্যক্ত চোখ তুলে তাকালো চারুর দিকে। একটু ইতস্তত করে খানিকটা সংশয় ভরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে ডাকছেন? চারু চোখ মুখ শক্ত, চোয়াল চাপা ধরা। সে খিটখিটে বলল, হ্যাঁ তোমাকে। পানির বোতলটা এদিকে দাও। নিকাবের আড়ালে উৎসুক করলো নূর। নিজের ব্যাগ থেকে পানির বোতলটা এগিয়ে দিল চারুর দিকে। এই নিন। চারু বাঁ হাতে বোতলটা হাতে চেপে ধরল নূরের চোখের ইশারায়। ছিপিটা খোলো। নূরের শঙ্কিত চোখ দুখানা তখন চারুর হাতে লেগে থাকা উপর নিবন্ধ। হাতের কাটাছেঁড়া দেখা যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে না, না চাইতেও কৌতূহল পেল নূর। তবে কিছু জিজ্ঞাসা করার মতো সাহস কুলাল না কেন জানি। চারু বোতলে পানি ঢেলে নিজের রক্তমাখা হাতটা পরিষ্কার করে নিল। বোতলটা নূরকে ফিরিয়ে দিতে বলল, কোন স্কুলে পড়ো? নানুপুর উচ্চ বিদ্যালয়। নূর চুপটি করে জবাব দিল কেবল। চারু আবার জিজ্ঞেস করলো, বাড়ি কোথায়? নূর এবার স্বাভাবিকভাবে উত্তর দিতে দেবে ঠিক সেই সময় ভেসে এলো রাশভারী পুরুষালী কণ্ঠ। পরিচয় জেনে কি লাভ? কণ্ঠটা চেনে নূর, চারু চেনে বৈকি। চেনা কণ্ঠ আর গায়ে কাঁটা তোলার কথায় ধার
শুনে তুরন্ত পিছু ফিরল নূর আর চারু। হুড়মুড় করে তাকিয়ে দেখে মুসাকে দেখতে পেয়ে বুকের ভেতর ছ্যাদ করে উঠল নূরে। নূর দুই কদম মেপে মেপে তাদের সামনে এসে দাঁড়ালো মুসা। চারু মূর্তির মতো মুখ নয়নে চেয়ে রইল সেদিকে, যেদিকে প্রলেপ ঝাপটে ভ্রুক্ষেপণ করে আলো। সব ব্যাপারে লাভ লস খোঁজাটা কি অভ্যাস হয়ে গেছে নাকি আপনার? মুসা চোখের মণি দুটো ঘুরিয়ে নূরকে দেখলো এক পলক। নূর মাথা নিচু করে তাকিয়ে গেছে মাটির দিকে। বোরকার উপর নিকাবটা সরে গেছে প্রায় অনেকটা। কপালে বেশিরভাগ অংশ ফাঁকা। কালো জর্জেটের ওড়নাটা বেঁকে চলে গেছে এদিকে। মুসা সেদিকে গুরুত্ব দিল না। দৃষ্টি ঘুরিয়ে সটং হয়ে তাকিয়ে চারুদিকে তরলগড় বলল, লাভ লস বলতে কিছুই নেই। আপনি হিসাব করে কাজ করেন, আমি কাজ করার পর হিসাব করি, এটাই পার্থক্য। চারু ঠোঁট উল্টে ভুরু নাচিয়ে বাহাবা দিয়ে কটাক্ষ করে বলল, তো এখন কি করতে এসছো? একটা মেয়ের জন্য বেহিসাবি কথা শোভা পাচ্ছে না আপনাকে। আপনি যেটাকে বেহিসেবি বলছেন সেটা কিন্তু আমার সোজাসাপটা হিসাব। মুসার উত্তরে বারবারের মতো তৈরি। দুজনের তর্ক বিতর্কের মাঝে দাঁড়িয়ে থেকে অস্বস্তি বোধ করছে নূর। তাই মাথা গলে তুলে মুসার দিকে তাকে মিনমিনে বলে, আমার দেরি হইতে যাচ্ছে মুসা ভাই, আপনারা কথা বলেন, আমি বাড়ি যাই। চুপচাপ দাঁড়া এখানেই। মুসার ঠান্ডা কণ্ঠের বিপরীতে দ্বিমত করার সাহস খুঁজে পেলেন না নূর। অগত্যা দাঁতে দাঁত চেপে দাঁড়ালো গাঢ় হয়ে। নূরের মুখে ভাই ডাক শুনে ভুকুরে তুলল চারু। বোরকা পরা নূরের পা থেকে মাথা অব্দি বক্র দৃষ্টি। ভাই? ও, আপনার মেয়েটা আপনার বোন নাকি? যেটা ভেবে খুশি হন। মুসার পক্ষ থেকে ধেয়ে আসা উত্তরটা এভাবে জুৎসই লাগলো নূরের, তবে খুব একটা গায়ে মাখল না চারু। ইদানিং মুসার বাঁকা বাঁকা কথাগুলো অভ্যাসে পরিণত হয়েছে তার। খুব স্বাভাবিকভাবে বলল, তাহলে তার কিছু কথাই রইল না, আমার যাওয়া উচিত। চারু যাওয়ার জন্য উদ্যত হতে গিয়ে থাম গেল। কেমন রহস্যময় দৃষ্টিতে দেখালো নূরের বিভ্রান্ত চোখের গভীর। সরু কণ্ঠে বলল, এই মেয়ে, এখনো বাচ্চা তুমি। সাবধানে, সামনে দাঁড়ানো মানুষটা কিন্তু সুবিধার না। নূর একটা শুকনো ঢোক গেল। বুকের ভেতরটা কেন জানি ছলাৎ করে উঠল শব্দ করে। ছলকে ওঠা দৃষ্টিতে কেমন করে তাকালো মুসার মুখের দিকে। মুসার দৃষ্টি উদাসীন। সে নিরিখে তাকানো সে খুব একটা বুঝতে পারল না মুসার কোথায় তাকিয়েছে। সে তার নাজুক দৃষ্টি নত করে ধেয়ে আসা চারুকে উদ্দেশ্য করে বলা মুসার রাগঢাকহীন জবাব, আমি আপনাকে কখন অসুবিধায় ফেলিনি, কখনো সুবিধাও তো দেননি। চারুর ভনিতাবিহীন উত্তরে জিভ দিয়ে ঠোঁট গাল ঠেলল মুসা। চোখ দুটো কুচল, হাসল খড়খড়ে গলা বলল, আপনি সুবিধা চান, আমি সত্যি দিইনি, তাই আমাদের হিসাব মেলে না, এতে আমার কি দোষ? মুসা এবারের কথার বিপরীতে শক্তপোক্ত প্রত্যুত্তর খুঁজে পেল না। তার শব্দভাণ্ডার শূন্য হয়ে গেল মুসার সাথে বিতর্কে জড়াতে গেলে। সে হতাশ কণ্ঠে বলল, আপনার সাথে এই জন্য তর্কে যাই না। অ্যাকশনে যাওয়ার মতো হঠকারিতা কখনো করবেন না ম্যাডাম। বুদ্ধিতে আমি আপনার বাপের উপরে। তাহলে এবারে ইলেকশনে নিয়ে ঝামেলা পোহাতে হবে না মনে হচ্ছে। ঝামেলা ছোটোখাটো বিষয় না, আপনি বরং আপনার বাবাকে দুর্যোগের মোকাবিলা থেকে জন্য প্রস্তুত করুন। স্মিত হাসলো চারু। কেবল তীর্যক বলল, দুর্যোগ জঙ্গল দূর হওয়াটা মুখ্য হোক, সেটা আমার বাবা নয়তো ভাই। চারুর মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে ঘাবড়ে নূর। চকিতে চাইল ঘাড় তুলে। নূরের এমন শঙ্কিত চাইনি নজর এলো না চারু। সে খুব কৌশলে ব্যাপারটা সহজ করে নিতে সূক্ষ্ম হেসে বলল, আচ্ছা যাই তাহলে, আপনি বরং আপনার বোনকে নিয়ে বাড়ি যান। বাচ্চা মেয়ে, বলা তো যায় না কখন কার নজরে পড়ে যায়। মুসা বিদ্রুপ হাসল, প্রত্যুত্তর দিল তড়িৎ, যার উপর আমার নজর আছে তাকে নজর দেওয়ার সাহস কারো হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। চারু আর কোনো তর্কে গেল না। তর্কে যাওয়ার মতো শব্দ ফুরিয়ে গেছে, তাই মুসার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে প্রস্থান করলো। চারু চলে যেতে মুসা এগিয়ে এসে নূরের কাছে অনুভূতিহীন নিজের হাতটা বাড়িয়ে চেপে ধরল। নূরের হাত গম গমে স্বরে বলল, চল। মুসা হাত ধরতে বুকের ভেতরটা নিস্পন্দন লাগলো নূরের। শরীর থেকে আসা আলাদা হয়ে খসে পড়তে চাইলে হাতটা। সে কোনো মতে হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিল মুসার মুঠো থেকে। বিমূঢ় গলায় অস্পষ্ট আওড়াল, আমি যেতে পারবো। অল্প শব্দ তব্দ খেলো মুসার। চোয়াল শক্ত করে নূরের ছড়িয়ে নেওয়া হাতটা জোরে সোরে আরো চেপে ধরে দিল পুনরায়। মুসার এমন কাজে থমকালো না নূর। সকুঞ্চিত দৃষ্টিতে তাকালো মুসার চেহারা গুটিয়ে খাপছাড়া কণ্ঠে, নাটক কম মারা, আমি তোরে ছোঁয়ার জন্য ছুঁই না, সামলানোর জন্য ছুঁই। নূর নিজের হাতটা ছাড়ানোর জন্য মুচড়াতে শুরু করলো। ধারালো কণ্ঠ বলল, আমি নিজেকে নিজে সামলাতে জানি, আমার স্কেলটা ফেরত দিন। বাড়িতে আছে, মনে করে নিয়ে যাস। নূর আর কথা বাড়ালো না। তার হাতের কবজিটা চেপে ধরছে, হাঁটছে মুসা। নূর খুব চেষ্টা করছে
পরে হাত ছাড়াতে ব্যর্থ। মুসার স্পষ্টে কোনো রকম রুক্ষতা বা কামুকতা ছাপ মাত্রে নিচ থেকে দমল। মুসার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটা আপনার কি হয়? মুসা নির্জীব রোবটের মতো হাসছিল। নূরের প্রশ্নে থমকালো এক পলক। সোজা প্রশ্নের উত্তর সোজা না দিয়ে বলল, যেন কোনো লাভ আছে? বিল্ডিং বাড়ি করতে পারবি? মুখটা চুপসে রুষ্ট চোখে তাকালো নূর। অসন্তোষ কণ্ঠে বলল, সামান্য কথা শোনার জন্য আমি বিল্ডিং বাড়ি বানানোর মতো আজহারি স্বপ্ন দেখবো কেন? তাহলে চুপ থাক। আমার ব্যাপারে আগ্রহ যত কম দেখাবি তত তোর ভালো। চুপ থাকতে পারল না নূর, দমাতে পারল না কৌতুকে মন। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি যেমন দেখান তেমন না হয় তাই না? বয়সের তুলনায় বেশি বুঝিস। মুসা কাট কাট কণ্ঠে কথাটা বলতে মুখটা বিবর্ণ করে ফেলল নূর। মলিন কণ্ঠে বলল, বয়সের তুলনায় দাগগুলো তো বেশি। মুসা খামখেয়ালি কণ্ঠে বলল, কি এমন দাগ আমার চেয়ে বেশি তো নয়? নূর স্লান গলা আওড়াল, আপনি পুরুষ, আপনার আর কি? মুসা ঠোঁটের ফাঁকে গলিয়ে হাসল স্মিত। গুরুগম্ভীর কণ্ঠে আনল, দাগ পড়ার তো তেমন তো বড় হোস নেই, বয়স মাত্র 17। নূরের মুখটা চুপসে এলো। বুকে চেপে রাখা সে টুকরো টুকরো ক্ষতগুলো বলতে ইচ্ছে করলো। খুব বিষণ্ণতায় ছোঁয়ায় ভেজে উঠল গলার স্বর। যদি বলি ছোট। কথাটা বলতে বলতে হঠাৎ থমকে গেল। শব্দগুলো যেন গলায় আটকে গেলে বেরোতে পারল না। চোখ দুটো বিস্ময় আর আতঙ্কে অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। পলকের দৃষ্টি ফেলে গেল বিহম্বলা। বুকের ভেতর এক অচেনা শীতল স্রোত ছড়িয়ে পড়ল। মেরুদণ্ড বেয়ে ধীরে ধীরে নেমে এলো বরফ জলা ধারা। শ্বাস ভারী হয়ে গলা দিয়ে বেরিয়ে এলো চাপা চিৎকার, এ কি? মধ্যবয়স্ক লোক রাস্তায় কাঁধ হয়ে পড়েছে। লোকটার শার্ট ভিজে লাল হয়েছে পেটের মাঝখানে, আর সে গড়িয়ে রাস্তায় ধুলোর সাথে মিশে তৈরি হয়েছে কালচে দাগ। লোকটাকে দেখে নূরের চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে, যেন মণি দুটো কৌটো ছেড়ে বেরিয়ে এসছে। ঠোঁট শুকিয়ে কাঠ, নিকাবের ভেতর তিরতির করে ঘামছে। মুখ গলা থেকে বেরিয়ে আসলো একই চিৎকার, এ কি? এই লোকটার কি হয়েছে? মুসার চোখে নেই কোনো বিস্ময়, নেই কোনো আতঙ্ক, নেই কোনো তাড়াহুড়া। তার চাহনি এক অদ্ভুত নিষ্প্রভ। এমন দৃশ্য তার কাছে নতুন কিছু নেই। সে ঠোঁটের কোণে হালকা বিরক্তি রেখা ফুটিয়ে বলল, যা হর হোক, তোর কি? নূর চমকে উঠল। মুসার দিকে আতঙ্ক আর অস্থির গলা কাঁপছে তার। আমার মনে হয় লোকটার শরীর থেকে আমাদের ওনাকে সাহায্য করা উচিত। মুসার চোয়াল শক্ত, চোখের কোনো কোমলতা নেই বললে চলে। শুধু ঠান্ডা হিসেবে এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, উচিত অনুচিত তোর কাছে শিখবো? মুসা ভুরু কুঁচকে গেল, মুখ বিকৃত। মুসার এমন দয়ামায়াহীন কথার ধাঁচে তার হাতটা তখন মুসার হাতেই মুঠো বন্দি। সে লোকটার কাছে এগিয়ে যাওয়ার জন্য হাতটা চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেল। শিখতে হবে না, হাত ছাড়ুন আমার। মুসা ছাড়ল না, বরং শক্ত করে ধরলো আরেকটু। নূর নাচর বন্ধ। হাত ছাড়ানোর জন্য মারিয়াতে মুসা হ্যাঁচকা টানে বসালো। নূর ভারসাম্য নিয়ে সামনের দিকে হেলে পড়লো। ধাক্কা খেলে পড়ে মুসার বুকের সাথে। নূর নিজেকে সামনে নিয়ে আর এক হাতে কোনোভাবে আঁকড়ে দিল মুসার শক্তপোক্ত বাহু। এলোমেলো নয়নে তুলে তাকাতেই মুসার চোখ দুটো ও অন্ধকার, ভয়ঙ্কর রকমের স্থির তার ওই দিকে তাক। নূর অস্বস্তিতে দ্রুত নিজের চোখ নামিয়ে নিল, অথচ মুসার দৃষ্টি নড়ে বড়া হলো না একটু। সে দৃঢ়কণ্ঠে বলল, সোজা বাড়ি যাবি। মুসা এমন নিশ্চয়তা দেখে টলমল করে উঠল নূরের চোখ। সে প্রতিবাদেই জানি বলল, আমি মানুষ, আমার মনুষ্যত্ব আছে। একটা অসহায় মানুষকে সাহায্য না করে কোথাও যাব না আমি। মুসা ঠান্ডা নিষ্প্রিয় চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নূরের তপ্ত চোখের দিকে। কিছু ভাবলো নাকি হিসাব কষলো, ঠিক ঠাউর করতে পারল না। শক্ত মুঠে আলগা হয়ে গেল কেবল। নূরের হাতের কবজি পুরোপুরি মুক্ত করে দিয়ে শুষ্ক কণ্ঠে বলল, যা করার কর। নূর এক সেকেন্ডও দেরি করল না, ছাড়া পেতে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল লোকটার পাশে। কাছ থেকে দেখতে গা শিউরে উঠল লোকটা, নিস্তেজ লোকটা, কাঁপছে ঠোঁট। নূর কাঁপা কাঁপা লোকটার কাঁধে হেসে পড়ল একটু ঝাঁকে বলে, এই যে শুনছেন, চোখ খুলুন। লোকটা খুলল, আধা ঠোঁট নাড়ল ধীরে ধীরে। পানি। শব্দগুলো ভাঙা, অস্পষ্টতা আকুতি ছুটে গেলে নূরের বুকের ভেতরে। সে দ্রুত নিজের ব্যাগের বোতলটা বের করলো, কিন্তু বোতলে জল নেই। একটু আগে চারুলতা সবটুকু পানি ফেলে দিয়েছে মনে করতেই কেন জানি আফসোস হলো নূরের। সে বোতলটা নেড়ে চেড়ে অস্ফুট ছিল, পানি, পানি তো নেই, পানি কোথায় পাবো? রাস্তা শুনছেন, মানুষের চলাফেরা নেই বলে চলে। আশেপাশে সাহায্য চেয়ে ডাকার মতো কেউ নেই। ততক্ষণে মুসা কাঁধ ঝাঁকে হাঁটা ধরেছে। নূর উপায় না পেয়ে দৌড়ে গেল। বোরখার সাথে কয়েকবার পা জড়িয়ে ডাকতে, মুসা ভাই, মুসা ভাই দাঁড়ান। নূরের ডাক স্পষ্ট শুনছে মুসা, অথচ থামল না। থামার ইচ্ছে নেই তার।
নূর ছুটে সামনে এসে দাঁড়ালো। মুসার কণ্ঠে অনুনয় বলল, একটু পানি দেন না, লোকটা পানি পিপাসায় কাতরাচ্ছে। মুসার চোখে মুখে অভিব্যক্তি দেখার প্রয়োজনে সে নূরের মুখের দিকে তাকানোর প্রয়োজন অবধি করল না। কাটকাট বলল, যার মাথা তার ব্যথা, মানে মানে গলা যার পিপাসা তার, আপনি মানুষ? মুসা ঠোঁট কামড়ে হাসলো। হাসির ঝলকে কুঁচকে এলো দুই চোখ। নিজের অস্তিত্ব প্রতি নির্মম স্বীকারোক্তি তরল করে বলল, অমানুষ হলে কার কি আসে যায়? আমি মানুষ হলেও আমি, অমানুষ হলেও আমি। নূরের বুকের ভেতরটা একটু ভাঙল বোধহয়। মুসার এমন ভারী ভারী কথার ব্যাখ্যা বুঝতে পেরে চেপে এলো গলা। এক বিষাদময় অনুভূতি জাতাকালে পিষ্ট হলো হৃদয়। শক্ত খোলসের আড়ালে লুকিয়ে রাখা সোজাটা কোমল প্রাণ মানুষটাকে মুসা যেভাবে লুকিয়ে রাখে, ঠিক সেভাবে নিজের সমস্ত বিষাদ লুকিয়ে গেল নূর। বড্ড অধিকারবোধ খাটিয়ে নিজের হাতের খালি বোতলটা মুসার হাতে ধরে দিয়ে কণ্ঠ চোটপাট কেটে নিন, ধরুন, পানি নিয়ে আসুন। মুসা প্রতিক্রিয়া দেখালো। নূরের চোখের ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিল বোতলটা। নূর কপাল কুঁচকে রেগে বলে, আপনি ছুঁড়ে ফেললেন কেন? মুসা জবাব দিতে বাধ্য নয়। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এসব বিশৃঙ্খলা তার জন্য প্রযোজ্য নয়। নূর একগুঁয়ে যেতে অন্য, সে চুপচাপ গিয়ে কুড়িয়ে আনলো বোতলটা, পুনরায় মুসার হাতে ধরে দিয়ে বলে, নিন, আপনি এনে দিবেন। মুসা এবার বোতলটা ছুঁড়ে ফেলল। নূর কয়েক সেকেন্ড মুসার দিকে তাকিয়ে থেকে পুনরায় নিয়ে তুলে আনলো বোতলটা, একইভাবে মুসার হাতে ধরে দিয়ে বলল, আপনি, পানি আপনাকেই আনতে হবে। নূর তৃতীয়বারের মতো নিরাশ হলো। এবারে মুসা ছুঁড়ে ফেললো বোতলটা। নূর পণ করে নিয়েছে মনে মনে, আজ যাই হয়ে যাক, পানি এই ঘাটতারা লোককে দিয়ে আনাবে। সে আবার বোতল কুড়িয়ে আনার জন্য পা বাড়ালো। ঠিক তখনই তার বোরকার কালো ওড়নাটা এক মাথা চেপে ধরল মুসা। দাঁড়া! নূর দাঁড়ালো না। নিজের ওড়নায় মুসার হাত দেখে চোখ বড় বড় করে তাকালো, ক্ষোভ প্রকাশ করতে যাবে, ঠিক তখনই মুসা নির্লিপ্ত এগিয়ে এসে ওড়না দড়ির মতো দুটো প্যাঁচ দিয়ে নূরের বাহুর উপর গম্ভীর কণ্ঠে বলল, বোরকা কেবল মুখ ঢাকার জন্য না, বুক ঢাকার জন্য পরে। মুসা লাজলজ্জাহীন কথায় ভরকে তাকালো। নূর দৌড়ঝাঁপ দিতে গিয়ে জর্জেটের ওড়নাটা খসে গিয়ে একপাশে চলে গেছে, খেয়াল করেনি। কিন্তু মুসার কথার মানে বুঝতে পেরে লজ্জার মাঠে ফাঁক করে ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করলো নূরের। অস্বস্তিতে মুসার সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সে হাঁসফাঁস করতে চাইল। ঠিক তখনই মুসা টেনে ধরলো তার হাত, রুক্ষ ঘষায় বলল, সোজা হয়ে দাঁড়া। নূর মাথা নিচু করে গাঢ় হয়ে দাঁড়ালো। চোখ তুলে তাকানোর মতো পরিস্থিতি নাই এখন। সে মুসা ওভাবে ধ্যান দিল না একটু। বিষয়টা তার কাছে স্বাভাবিক চেয়ে স্বাভাবিক। তার রুক্ষতার ভরা চোখে জন্য ধরা পড়ল নূরের অস্তিমুখে লজ্জা। সে কেবল গম গম করল, তোর মনে হচ্ছে না বোতল টোকাইতে টোকাইতে তুই কবরে চলে যাবি? নূর বিভ্রান্ত আড়াল চাইল, কপাল গুছিয়ে বলল, গেলে গেলাম। মুসা কাঠখট্টা কাণ্ড বলল, অতিরিক্ত ঘাটতারা তুই। নূর জিভে ঠোঁট চেপে বলল, আপনিও তো। মুসার দৃষ্টি শক্তি হলো ভরে একটি শ্বাসের সাথে নিভে এলো চোখের কোণে জমে থাকা ক্রোধ। সমান্তরাল দৃষ্টি কেবল নূরের পানি চেয়ে। অতঃপর কোনো কথা না বলে বোতলটা নিয়ে হাঁটা দিল উত্তরের দিকে। অবিলম্বে আওড়াল, পানি নিয়ে আসছি। নূর নিশ্চিত হলো, হাঁপ ছাড়ল লম্বা। মুসা চলে যেতে ছুটে গিয়ে বসলো আহত লোকটার কাছে। উদ্বিগ্ন বলল, এই, আপনি জেগে আছেন? একটু অপেক্ষা করুন। মুসা বোতল হাতে নিয়ে প্রায় ৮-১০ কদম। হাতের কাছে একটা কলপার, গোরস্ত বাড়ির কল, পাশে পুকুরঘাট। সে কি মনে করে নেমে গেল পুকুরে। মৃত্যুর দ্বারঘরে দাঁড়িয়ে একটু পানি খাওয়া লোকটাকে জীবনের শেষ পানি খাওয়াবে, তাও নলকূপের স্বচ্ছ পানির বদলে ঢুকিয়ে দিল পুকুরের নোংরা পানি। এই নে। পানি এনে নূরের হাতে দিতে নূর পানিটুকু খাইয়ে দিল লোকটাকে। পিপাসায় কাতর লোকটা পানির ফোঁটা হুদিস মেটায় মুখ হা করে পানি খেলো, মিটিয়ে নিল কলিজা পেটে পিপাসা। পানি খাওয়া মাত্র লোকটা কেমন উঠল, মৃত্যুযন্ত্র ছটফট করে উঠল। নূর মুসার দিকে তাকিয়ে তৎপর কণ্ঠে বলল, ধরুন, ওনাকে হাসপাতালে নিয়ে যাবে। মুসা চোখ ছোট করে তাকালো নূরের দিকে। স্পর্শটা দেখে অবাক হয়ে পারল না। একে তো তাকে পানি আনলো, এখন জঞ্জালটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলতে চোয়াল এলো। ঠান্ডা করে বলল, ব্যাপারটা বুঝতে দিলে শুতে চাওয়ার মতো হয়ে গেল না? নূর ঠোঁট উল্টালো, আপনি কখন আমার সাথে শুতে আমি কখন আপনার সাথে শুতে চাইলাম? মুসা হেসে সে বলল। সেকেন্ডের মধ্যে পাল্টে গেল তার সম্পূর্ণ অভিব্যক্তি। সোজা নূরের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শুতে চাওয়ার মতো সাহস দেখাইস না, ফ্যানের সাথে উল্টা ঝুলিয়ে দিব। মুসার শক্ত হাতে
নিচে পিষ্টে হচ্ছে নূরের গলা, মুখের উপর নিকাব শুদ্ধ ওড়নাটা আবার হয়েছে এলোমেলো। সে দাঁত কিরমিরে মনে মনে আরো, শালা তার ছেঁড়া পাগল। বললাম হাসপাতালে চলে গেছে বিছানায়। মুসা প্রায় অনেকটা সময় নিয়ে ছাড়লো নূরের গলা। এর মাঝে কয়েকবার অনুনয় করলে ছাড়েনি। নিজের মন মর্জির মতো মুসা কখনোই কারো কথার ধার ধারেনি। নূর ছাড়া পেতে নিকাবটা হালকা উপরে তুলে মুখটা হা করে নিঃশ্বাস নিল। তখনই ঢোক গিলল। মুসা কিছু বলতে যাবে তার আগে মুসা ছুরির মতো ধারালো কণ্ঠে বলল, এই মেয়েকে করার চেষ্টা করে 7 মাস জেল কেটেছে, বেঁচে ফিরলে এই মেয়ের কপালে দুর্ভোগ নিশ্চিত। লোকচক্ষুর আড়ালে আর কত মেয়ের গায়ে হাত দিয়েছে খোদা ছাড়া কেউ জানে। হয়তো সেই মেয়েদের মধ্যে একজন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে, অথচ তুই। ঘৃণায় চোখ মুখ বিকৃত চরসূচক শব্দ করল মুসা। নূর স্তব্ধ হলো সেখানে। মুসার উপহাস মিশ্রিত কথাগুলো দুবার কানে যেতে বাজলো। এতক্ষণ ধরে যেই মানুষটাকে বাঁচানোর জন্য তড়পাচ্ছিল সেই মানুষটা মানুষ নয়, গোটা একটা অমানুষ পড়ে হিমালয়। নির্লিপ্ত নির্বিকার কেটে গেল তারও কয়েক সেকেন্ড। অথচ নূরের অনুতপ্ত কাটল না। একটা মানুষরূপী শয়তানকে বাঁচানোর জন্য তার হাগারগুলো এ পর্যায়ে বড্ড পীড়া দিতে লাগলো। সে কি করবে? এই অনুতাপ আর অনুশোচনার মাঝে ভাবতে ভাবতে এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসলো রক্তাক্ত লোকটার সামনে। তার মনে পড়ে গেল এই বীভৎস অতীত, সেই হায়নার মতো মানুষটিকে তার ছোট্ট জীবনের সব রং মুছে দিয়েছিল। তার ভয়ঙ্কর ছবিগুলো উল্টোপাল্ট হয়ে গেছে সব স্বাভাবিক। নূরের এক সেকেন্ডও ভাবল না যত তাড়াতাড়ি এই লোকটাকে সাহায্য করার কথা ভেবেছে তার চেয়ে বেশি তাড়াতাড়ি লোকটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিল। মুসার ধারালো চাহনি উপেক্ষা করে পানির বোতলটা একেবারে লোকটার মুখে চেপে দিল আচমকা। লোকটার ক্ষীণ শ্বাস নেওয়া পথ বন্ধ হয়ে গেল। হাত পা ছুটতে লাগলো। মুসার চোখ ছানা বড়া হয়ে গেল। মেয়েটাকে যত সাহসী ভেবেছে মেয়েটা তার তুলনায় বেশি সাহসী, বয়সের তুলনায় একটু বেশি। তবে মুসার মাঝে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। সে শব্দপূর্ণ এগিয়ে এলো, পকেট থেকে একটা রুমাল বের করে ঝুঁকে কে চেপে ধরল লোকটা। গমগম করে, মরতে হলে আগে বাঁচার সব পথ বন্ধ করে দিতে হয়। নূর চোখে মুখে দৃঢ়তা আরও স্পষ্ট। সে শক্ত করে একে আহত প্রাণটা কোনোরকম আটকেছিল শ্বাস প্রশ্বাস হতে। নূর বোতল চেপে ধরতে রাশিকা পথ দিয়ে একটু বাতাস শেষ চেষ্টা চালিয়ে যেল লোকটা। কিন্তু যখন ওই পথটা মুসার শক্তপোক্ত হাতের জাতাগুলো বন্ধ হয়ে গেল তখন অন্তিম পর্যায়ে চলে গেল। জীবনে দুই মানবের নৃশংসতার মাঝে জীবন টিকিয়ে রাখতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কয়েক মুহূর্তের মাঝে। কাজ শেষ হতে উঠে দাঁড়ালো দুজনে। নূরের শরীর ভীষণ কাঁপছে। মুসা স্পষ্ট শুনতে পাচ্ছে দাঁতের ঠকঠক আওয়াজ। মুসা রুমাল দিয়ে বোতল মুছতে মুছতে গম্ভীর করল, সোজা নাক বরাবর বাড়ি যাবি। নূর চোখ মুখ কুঁচকে তখনই ভয় ডর আড়াল করে বলে, কী বলছেন? এই লোকটাকে কি করবো? এইভাবে রেখে যাব কিভাবে? যা করার আমি করে নেবো, তুই যা। নূর সঙ্গে সঙ্গে নাকচ করে দিল, আপনাকে ভরসা নেই আমার। রাগে নিষ্পিস করলো মুসা। কিছু একটা বলতে যাবে তার আগে খেয়াল করলো দুজন পথযাত্রী এদিকে আছে। নূর আতঙ্কে কেঁপে উঠল। শীত দ্বারা শক্ত খামচে দিল মুসার গায়ের উপর বেঁচে সার। লোকগুলো এদিকে আসবে মনে হচ্ছে, আপনাকে ভরসা করে একা রেখে যায় কি করে? মুসা এক হাতে নূরকে সরিয়ে দিল নিজে থেকে, তারপর খুব সাবধানে আড়াল করে দাঁড়ালো। নজর সরাতে পা ঠেলে ধাক্কা দিল রাস্তা। বড় বড় ঘাসের জন্য দূরে খুব একটা দেখা গেল না। পথচারীগুলো তেমন একটা ভ্রুক্ষেপ করল না। নিজেদের গন্তব্যে মেপে মেপে ঢুকে গেল অন্য রাস্তায়। মুসা একটা চাপা শ্বাস ফেলল। বিকাল গড়িয়ে যাওয়ার রাস্তা। এখন মানুষগণে আনাগোনা বাড়বে, তাই লাশটাকে একটা ব্যবস্থা করতে হবে। নূরকে বাড়ি পাঠানো অপর্যাপ্ত। তার নূরের দিকে তাকিয়ে হেসে চাপাসা বলল, তোরে ভরসা মারো 100 বার, যাইতে বলছি যা। নূর মুখ চুপসে ফেলল। মুসার এমন অসংলগ্ন ভাষার সঙ্গে অভ্যস্ত, তাই খুব একটা বিব্রত হল না। কিন্তু যাইতে গেছি। তৎক্ষণাৎ ধমকে উঠল মুসা। নূর ঘাবড়াল না বইকে। মানুষের স্বাভাবিক থাকা অবস্থায় কথা বলতে ভয় লাগে, আর এখন তো রেগে সাক্ষাৎ রুদ্ররূপ ধারণ করছে। তাই অনেকটা বেগ পথ হচ্ছে নূরের। তার সাহস পেয়ে বলল, আপনি পা। মুসা মাটি থেকে নূরের স্কুল ব্যাগটা তুলে নূরের দিকে এগিয়ে শ্বাসরুদ্ধকর কণ্ঠে সাপড়ল, থাপ্পড় খাওয়ার আগে যা। সন্ধ্যায় রং ধীরে ধীরে কালচে বেগুনিতে নিচ্ছে। পশ্চিম আকাশে শেষ সূর্যের রক্তিম আভাটা নিভে যাওয়া মাত্র মাগরিবের আজান ভেসে আসছে। আজানের সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত কোলাহল গুটিয়ে মসজিদের চার দেওয়ালে
পথঘাটে ফাঁকা ঢং, দোকানগুলো বন্ধ হয়, সবাই চলে গেছে নামাজে। এই সুযোগে পুঁজি করে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে পড়ল মুসা। কাঁধে এক মস্ত বড় লাশ। প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না বস্তার মধ্যে কি আছে, ঠিক যেমন চেয়ারম্যান সাহেব নিজে বুঝতে পারে না। বাড়ির গল্পরে উঁচু করে মাত্র নিচ্ছিল মসজিদে, ঠিক তখনই মুসার এমন হুড়মুড় করে বাড়িতে ঢোকার ব্যাপারটা বিব্রত হলেন তিনি। তার চেয়ে ভরকাছেন মুসার কাঁধে বড় বস্তা দেখে। ভুরু কুঁচকে উঠল অনিচ্ছুক সাথে। এই সময় কি নিয়ে এলে মুসা? মুসা বস্তা নামিয়ে রাখতে শার্টের হাতা মুছল, তারপর মুখের উপর লেপ্টে থাকা, তারপর চুপচাপ বস্তার মুখ খুলে দিতে বেরিয়ে এলো তাজা লাশ। বিল্লাল চেয়ারম্যান ঘাবড়ালো, আতঙ্কিত, হাঁটু কাঁপল কিঞ্চিত। কিংকর্তব্যবিমূঢ় হয়ে অস্ফুট গেল, এটা? মুসা স্বাভাবিক অভিব্যক্তি বলল, আপনার মাইয়া কাম চাচা, কাঁচা হাতে এসব কাজ কেন করতে চায়, মাথায় খেলে না। বিল্লাল চেয়ারম্যান পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছল, বাঁকা ঘাড় তাকালো, তারপর আতঙ্কে আড়াল করে বলল, এটা তো মনির, ওরে চারু কেন মারল? মুসা রহস্য হারল, চেয়ারম্যানের মুখের দিকে তাকিয়ে নিরিখে পড়ে নিল, অথচ বড্ড সাবলীল কণ্ঠে বলল, কারণ যাই হোক লাশের ব্যবস্থা করবেন চাচা, নয়তো কী হবে বুঝতে পারছেন? যা করো তুই কর, লাশটা তোর জন্য পুরস্কার আছে। মুসা কুটিল একটা সোজা বলল, পকেট ঝাড়া মারেন চাচা, পুরস্কার কী দিবেন সেটা আপনার ইচ্ছা, দুদিন হলো মালটাল খাওয়া হয় না। বিল্লাল চেয়ারম্যান এদিক ওদিক সতর্ক চলতে চাইলে, তারপর দ্রুত হাতে পকেট থেকে ২,০০০ টাকা মুসার গায়ে দিল। নিধার কাক পক্ষে জানার আগে কাজ কর। মুসা টাকাটা পকেটে রাখলো, অদ্ভুত রহস্যময়। চেয়ারম্যান ততক্ষণে উল্টো দিকে ঘুরছে, মসজিদের দিকে ধরছে চিলেকোঠার ঘর থেকে। ওই ঘরে চারু যেদিকে যেতে যেতে বিড়বিড় করে এলো, মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে, আমার উপর টেক্কা দেওয়ার ফল মোটেও ভালো হবে না। রাত তখন পুরোপুরি গভীর হয়নি, 10টা কি 11টা। চারিদিকে নিস্তব্ধ, দূরে কোথাও কুকুর ডাকছে। টালমাটাল হয়ে ঘরে ফিরল। আজও পকেটে একটা ডিম। সে ঘরে ঢুকে নিঃশব্দে লুকিয়ে বাক্স থেকে বের করলো নিঃশব্দে, তারপর সাথে নিয়ে আসা ডিমটা রাখলো বাক্সের ভিতরে। এক পাশে বাক্স খুললে দেখা মিলে বিদ্যুটে এক সেগেদে কুকুর। ফাঁপা মাথার চারপাশে সাদা কালো পোকাগুলো। মুসা এবার এলোমেলো পায়ে এগিয়ে গেল নিজের মায়ের পায়ের কাছে। খাদিজা বেগম ঘুমাচ্ছে, লোহার শিকলে বাঁধা 2 হাত, পায়ের রক্ত জমাট বেঁধে গেছে। মুসা সোজা গিয়ে তার কাছে পাশে বসলো। দগদগে লাল হয়ে ওঠা জায়গাটা চুমু খেয়ে লঘু বলল, আম্মা, এই আম্মা, ঘুমিয়ে পড়ছো? খাদিজা বেগম ঘুমের তলে। রাতে ওষুধ খাইয়ে দিয়েছে লিজা, তাই হয়তো চোখ মুনে নেই। মুসা এক ধ্যানে তাকিয়ে রইল মায়ের মুখে দিকে। চোখ ঘোলা হয়ে এলো, অজানা ব্যথা। দ্রুত চোখের পানি মুছে আড়ল। তুমি কত নিশ্চিন্তে ঘুমাও আম্মা, অথচ আমি মুসা কত রাত ঘুমাই না, সেই খেয়াল আছে? মুসা হামাগুড়ি দিয়ে গিয়ে বসলো খাদিজা বেগমের হাতের কাছে, তারপর হাতের পিঠে বেশ কয়েকটা চুমু খেলো। আলতো করে হাতটা নিয়ে রাখলো নিজের মাথায়, চোখ বন্ধ করলো। আম্মা, সে আগের মতো আমার কথা মাথায় হাত রেখে ঘুম পাড়ানি গান গাবা? আমি একটু ঘুমাইতে চাই আম্মা, তোমার মমতায় ঘুমাইতে চাই। মুসা আক্ষেপে সে ক্ষতবিক্ষত করে বিড়বিড় করলো, তুমি চিন্তা করো না আম্মা, একদম চিন্তা করো না। যেই দেশ আমার আম্মার সম্মান দিতে পারে না, সেই দেশকে আমি বিবস্ত্র করে ছাড়বো আম্মা। তোমার মুসা কথা দিল আম্মা, ক্ষমতায় তোমার সোহাগ কায়রে নিছে, সেই ক্ষমতা আমি কায়রে নেব। কথাগুলো আরও তাহলে শীর্ণময়ের শিউরে যেই না একটু চোখ বন্ধ, ঠিক মুহূর্তে শোনা গেল দরজা কড়াকাতে কেউ ফিসফিস করছে, মুসা, এই মুসা, দরজা খুলো। মুসা নড়েচড়ে উঠতে স্পষ্ট শুনতে পেল চাপা স্বরে মেলি কণ্ঠস্বর। সে টালমাটাল উঠে গিয়ে খুলে দিল দরজা। দেখতে পেল মনিরাকে, চোখে কাজল, লাল লিপস্টিক আর একটা পাতলা পিনপিনে শাড়ি পরে দাঁড়িয়েছে। মুসা দরজা খুলে দিতে ঠেলে ভিতরে ঢুকলো, তারপর এদিক ওদিকে কে দ্রুত লাগালো দরজা। মদের নেশায় বুঁদ হয়ে মুসার চোখ ঘোর ঝাপসা লাগছে। মনের সাজগোজ দেখার নেশা তার চোখে নেই, মনে নেই ছোঁয়ার অনুভূতি। মনে দরজা বন্ধ করে ঘুরে তাকালো মুসার দিকে। নিজের কাপড়ের আঁচলটা পুরোপুরি মেদহীন, পেট আর বুকের আকর্ষণীয় অংশ। লাস্যময় কণ্ঠে, চেয়ারম্যান তোমার মনোরঞ্জনের জন্য পাঠিয়েছে মুসা, আজ রাতের জন্য আমি তোমারই। মুসার চোখ খুশিতে চিকচিক করে উঠল ঘোর লাগা দৃষ্টিতে। খুশি সে চটপট তুলে নিয়ে আসলো ভাতের পাতিল, মনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, অনেকদিন ভাত খাইনি আম্মা, আমারে কয়টা ভাত খাইতে দেন। মনের ভল করলো। মুসা নিরুত্তাপ চোখের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল।
এগিয়ে এসে ভাতের পাতিলটা সরিয়ে রাখলো। তারপর নিজেকে বিলিয়ে দিতে মুসার বুকের সাথে নিজেকে মিশিয়ে নেওয়ার চেষ্টা ছিল। সময় নষ্ট করো মুসা, ভাত পরে খেতে পারবা, আজ না হয় আমাকে লুটেপুটে খাও। মুসার চোখে মুখে এক অশুভ আগ্রাসন। সে মনিরকে ধাক্কা দিয়ে সরল, তারপর আচমকা ভাতের পাতিলটা ছুঁড়ে মারলো মনিরের দিকে। ক্ষুদ্র বলল, ভাত খাওয়াইতে কইলাম না? আমার পেটে ক্ষুধা, কেন বুঝতেছিস না? আমার পেটে পাক্কা 5 বছর ক্ষুধা। মনিরা চমকালো, কোনো মতো সামলে নিল। পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সাদা ভাত। মনিরা আতঙ্কিত চোখে চাইলে ঢুকলো বলে, চেয়ারম্যান আমারে তোমার সাথে, তুমি এগুলো কি করতেছো? মুসা নির্লিপ্ত কণ্ঠে মনিরার কাছে এলো। মনিরা ভয়টা সবকিছু পাল্টে দিয়ে বিস্ময়। সে তড়িৎ মনিরার হাত ধরে আস্তে ধীরে নিয়ে বসলো বিছানায়। মনিরার বুক কাঁপছে, অনুভূতি নেই। মুসার কাজ আর তাকানোর মাঝে বিস্তার ফারাক, অদ্ভুত অপসর। মুসা ভাঁজ হয়ে বসলো মনিরার পাশে। নিজেকে একটা ছোট্ট মুসা কল্পনা করে ডুবে দিল অতীতের কোলে। সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর তার মা সুরেলা গান গাইছে। মুসা অতীতের ঘোর থেকে বেরিয়ে এলো, অদ্ভুত তৃপ্তি নিয়ে মনিরার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। কেমন যেন অসহ্য বলে, শুনলাম তোমার কোলে মাথা রেখে, শুনলাম অনেকদিন ঘুম হয় না, তুমি একটা ঘুম পাড়ানি গান শোনাও তো আম্মা। মুসার হাবভাব মনিরের কলিজা শুকিয়ে যাচ্ছে, ভয়ে শীতল হয়েছে মেরুদণ্ড, মাথা ঘুরছে ভূত পেতের চিন্তা। নিশ্চয় কাল রাতে মুসার মাঝে জিন ভর করছে, নয়তো এমন সুস্থ স্বাভাবিক সুঠাম দিয়ে শক্তপোক্ত পুরুষ এমন ভয়ঙ্কর আচরণ কেনই বা করবে? নিজের মন গড়া কথাগুলো ভেবে জিভ দিয়ে ঠোঁট ভেজাল। মনিরা ভীতক্ষণে বলল, তোমারে আমার ভয় লাগছে মুসা, আমার যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজ কর, নয়তো আমি চলে যাচ্ছি। মনিরা চলে যাওয়ার জন্য শুনে তড়াক করে উঠে দাঁড়ালো মুসা। রক্তাক্ত দৃষ্টিতে মনিরার দিকে তাকাতে প্রাণ যায় যায় দশা মনিরা, অথচ কিছুই গেল না তার। মুসা হিংস্র নেকড়ের মতো ফোঁস করতে আচমকা একটা গলায় ধরল মনিরা, আমার আম্মার মতো আমাকে ঘুম পাড়া, নয়তো তোকে ঘুম পাড়িয়ে দেব। কলঙ্কের কারুকার্য, পর্ব 5। পুরো গল্পটা প্লেলিস্টে।